ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। ভার্সিটিতে বসে আড্ডা দিতেছিলাম, তখনই কেউ ঘাড়ের পিছনে থাবা দিয়ে ধরলো। তাকিয়ে দেখি একটা লেডি পুলিশ অফিসার। আমাকে বলল, রাস্তায় গুন্ডামি করে বেড়াস তাই না? আয় চল থানায়। তখনই আমার বন্ধু বান্ধবগুলো মেয়েটার দিকে তেড়ে আসতে লাগলো। তখনই ওদের হাতের ইশারা দিয়ে থামিয়ে দিলাম। পুরো ভার্সিটির স্টুডেন্ট তাকিয়ে আছে আমার দিকে। আমাকে একটা পুলিশ এভাবে ধরে আছে, সবাই অবাক হয়ে গেল। তখন আমি বললাম, আমার অপরাধটা কি জানতে পারি? আপনি এদেরকে নাকি রাস্তায় মেরেছেন, তাই ওনারা আমাকে রাস্তায় পেয়ে কমপ্লেন করেছে। ছেলে দুটা গাড়িতে বসে আছে, ভয়ে নিচে আসছে না। তাই আমি বললাম, কেন মেরেছি এটা বলেনি আপনাকে? নাকি আপনাকে ঘুষ দিয়ে নিয়ে এসেছে? ওই মুখ সামলে কথা বলুন, না হলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। ওকে, ওরা কি বলেছে? মানে আমি কি কারণে মেরেছি এটা বলেনি? যে কারণেই হোক না কেন, আপনি মারবেন কেন? দেশে কি আইন আদালত বলে কিছু নেই? কেন আপনি মারতে যাবেন? এখন চলুন থানায়। ওকে চলুন। আমার কথা শুনে আমার বন্ধুগুলো চমকে গেল। তখন রিয়াদ বলল, রাজ, কি বলছিস তুই? থানায় যাবি মানে? তোর কি মাথা ঠিক আছে? রাখ, আমি আঙ্কেলকে ফোন দিয়ে বলতেছি। ওই চুপ, আর আইনের উপরে কেউ নেই, আর আমি বিকেলে তোদের সাথে দেখা হবে বলেই সোজা গাড়িতে উঠে বসলাম। পুলিশ মেয়েটা আমার পাশেই বসে আছে। পুলিশ মেয়েটা ড্রাইভ করতেছে, আমি পাশে বসে আছি। হঠাৎ মনে হলো মেয়েটার নামটা দেখা হলো না, তাই বুকে লাগানো নেম প্লেটটা থেকে নামটা দেখে নিলাম, তিশা। তারপর চুপ করে বসে রইলাম। চলুন পরিচয় পর্বটা শেষ করে নেই। আমি রাজ সরকার, বাবা মায়ের একমাত্র ছেলে। আব্বু এই এলাকার মন্ত্রী, বাকিটা তো বুঝতেই পারছেন। আমার রাজনীতি ভালো লাগে না, তাই আমি বন্ধু বান্ধব নিয়ে দিন পার করি আর টুকটাক লেখাপড়া করি। আব্বু চা রাজনীতি করি, কিন্তু আমি না করে দিয়েছি। নিজের মতো করে বাঁচতে চাইতেছি। শুধু ভার্সিটিতে না, পুরো শহরে সবাই আমাকে চেনে। আর এই মেয়ের সাহস কত আমার কলার ধরছে। যাক, এসব বাদ দিয়ে চলুন গল্পে যাই। গাড়ি গিয়ে থানাতে নামতেই গাড়ি থেকে নামতেই পুলিশের সব স্টাফ হা করে তাকিয়ে আছে। আমি চুপ করে গিয়ে বসে রইলাম। তিশা ওই ছেলেগুলো থেকে জবানবন্দি নিতে লাগলো। হঠাৎ তিশা ছেলেগুলোকে জিজ্ঞেস করলো, আপনাদের কেন মেরেছে? ছেলেগুলো চুপ হয়ে গেল, কি বলবে বুঝতেছে না, তাই চুপ করে রইল। তখন আমি বললাম, আমি বলি ওদের কেন মেরেছি। আসলে আমি ভার্সিটিতে যাওয়ার সময় দেখি একটা মেয়ের সাথে খারাপ আচরণ করতেছে, তখন ওদের মেরেছি। তিশা কথাটা শুনে অবাক হয়ে গেল, কি বলবে বুঝতেছে না। ঠিক তখনই আব্বুর পিএস আর কমিশনার এসে ঢুকেছে। আমাকে দেখে কমিশনার তিশাকে বলল, মিস তিশা, আপনার সাহস কি করে হয় মন্ত্রী সাহেবের ছেলেকে থানায় নিয়ে আসার? আপনার সাহস তো কম না। যদি উপর থেকে প্রেশার আসে তাহলে আমি আপনাকে সাসপেন্ড করব বলে দিলাম। না বুঝে ধরে নিয়ে আসছেন। কথাগুলো কমিশনার রাগী চোখ নিয়ে এক প্রকারের চিল্লায়ে বলল। তিশা মাথা নিচে করে দাঁড়িয়ে গেল। তিশা তখন বলল, সরি স্যার, ছেলেগুলো এসে কমপ্লেন করেছে তাই গিয়েছিলাম। কথাটা বলেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তাই আমি কমিশনার আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি একটু বাইরে আসেন আমার সাথে। আসো বাবা। তারপর ওনাকে নিয়ে বাইরে আসলাম। বাইরে আসতে আঙ্কেল বলল, বাবা, মেয়েটা ভুল করে ফেলেছে, তুমি কিছু মনে করো না। আসলে আজকে নতুন জয়েন করেছে এখানে, তাই না বুঝে করে ফেলেছে। সমস্যা নাই আঙ্কেল। আর তোমার বাবাকে একটু বুঝিয়ে বলে দিও, যেন উনি আবার না করে থাকে। সমস্যা নাই, আমি ওই দিকটা সামলে নিব। আপনি মেয়েটাকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? ওকে কিছু বলবো না। আমি গিয়ে আব্বুকে সব বলে দিব, আর আপনি এখান থেকে সব ভুলে যান। এটা নিয়ে মেয়েটাকে যেন একটা কথাও বলতে না শুনি। ওকে। তারপর আব্বুর পিএসকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আব্বুকে সব বুঝিয়ে বললে রুমে চলে গেলাম। খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। তাকিয়ে দেখি বিকেল শেষ হয়ে সন্ধ্যা নেমে এসেছে, তাই উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রিয়াদকে ফোন দিলাম।
বললাম পার্কে চলে আসতে। আমিও চলে গেলাম পার্কে। বসে আড্ডা দিতেছিলাম, তখনই রিয়াদ বলল, রাজ, হঠাৎ করে তোর কি এমন হলো যে তুই পুলিশের সাথে থানায় চলে গেলি? দেখ, প্রথমত এমন সাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি, আর মেয়েটা দেখিয়েছে, তাই ভাবলাম দেখি কি করে। তাই বলে থানায় যাবি, নাকি অন্য কারণে গিয়েছিলি? অন্য কারণে মানে? নাকি ওই সুন্দরী পুলিশিনীর উপর ক্রাশ খেয়েছিস? রিয়াদের কথাটা শুনে মাথা কেমন জানি নড়ে উঠল, আর বুকটা ধপ করে উঠল। সত্যিই তো, একটা পুলিশিনী দেখে কি এমন হয়ে গেল যে তার সাথে এত কিছু করলাম? রাগের বদলে তার জন্য সবার কাছে সুপারিশ করলাম। আসলে তিশা মেয়েটা দেখতে পরীর মতো, কিন্তু তখন খেয়াল করা হয়নি ময়ূরের পাখা কেটে তার চোখগুলো বানানো। এমন লাগলো ঠোঁটগুলো গোলাপের দুটো পাপড়ি, আর মুখটায় মায়া মিশ্রিত, এক কথায় ক্র্যাশ খাওয়ার মতোই। এসব ভাবছিলাম, তখনই রিয়াদের ডাকে হুঁশ ফিরল। রিয়াদ বলতে লাগলো, কিরে, মহিলা পুলিশিনীকে নিয়ে কি কল্পনায় ডুব দিলি নাকি? আরে না, তবে ভাবছি মেয়েটা মোটামুটি ভালোই, তবে সাহসে বুক ভরা মেয়েটার। আমার তো মনে হয় তুই প্রেমে পড়ে গেছিস মেয়েটার। কি সব ফাউল কথা বলছিস? ওকে, তাহলে এইটা বল, তুই কমিশনার আর আঙ্কেলের কাছে কেন বলেছিস ব্যাপারটা যেন শেষ হয়ে যায়? এটা নিয়ে যেন কেউ কোনো কথা না বলে। আরে তখন মেয়েটাকে দেখে মায়া হচ্ছিল, আর এগুলো ছড়ালে আব্বুর নাম খারাপ হবে, তাই। ও, তারপর দুজনে আরো কথা বলছিলাম, তখনই হঠাৎ করে রিয়াদ বলল, মামা মনে করো আমি বললাম মেয়েটা তোমার পিছনে, তুই বিশ্বাস করবি? রিয়াদ প্লিজ মজা নেওয়া বাদ দে, টপিকটা আর ভালো লাগতেছে না। তুই একবার পিছনে তাকিয়ে তো দেখ, তারপর না হয় বলিস আমি মজা নিচ্ছি নাকি সত্যি বলতেছি। রিয়াদের কথা শুনে পিছনে তাকাতেই অবাক হয়ে গেলাম। তিশা আমাদের থেকে অনেকটা দূরে একটা ছোট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এক দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে রইলাম, কারণ তিশার নীল একটা শাড়ি পরে এসেছে পার্কে। হঠাৎ তিশা আমার দিকে তাকায়, আমি নজর নামিয়ে ফেলি। আবার তাকিয়ে দেখি তিশা কি যেন ভেবে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, তাই আমি একটু ঘুরে দাঁড়ালাম। রিয়াদকে জিজ্ঞেস করলাম, কিরে এখানে আসছিস নাকি? উনি তো এদিকেই আসছে। ওকে আসতে দে। আচ্ছা, তাহলে আমি এই চান্সে একটু নিম্নচাপটা সেরে আসি। বলে রিয়াদ চলে গেল। তখনই তিশা এসে আমার সামনে দাঁড়ালো। আমি কি বলবো বুঝতে না পেরে চুপ করে রইলাম। তখন তিশা এসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকটা অবাক হয়ে উত্তরটা দিলাম। বর্তমানে ছেলেমেয়েরা সালাম দেয় প্রথমে, এমন একটা খুব কমই দেখা যায়। যাই হোক, তিশার কথা শুনে মন দিলাম। সরি, আসলে সকালে না বুঝে আপনাকে অ্যারেস্ট করে ফেলেছিলাম। ইটস ওকে, এটা কোনো ব্যাপার না। ধন্যবাদ কমিশনার স্যার এবং বাকিদের কাছে আমার জন্য সুপারিশ করার জন্য। আপনি জানলেন কিভাবে যে আমি আপনার জন্য সুপারিশ করেছি? কমিশনার সাহেব বলল আমাকে, বিকালে আপনার আব্বু আম্মু নাকি রিয়াদ নামে কাউকে পাঠিয়েছিল আমার ব্যাপারে কথা বলতে। ওহ, আপনি হঠাৎ এখানে ঘুরতে এসেছেন নাকি? ভাইয়ের ছেলেকে নিয়ে ভাবলাম একটু ঘুরে যাই। ও ভালোই। আপনি এখানে এই সময়? এখানে প্রায় আমি আর বন্ধুরা আড্ডা দিই, আর রিয়াদও ছিল। ও কোথায় যে গিয়েছে। ও, এভাবে শাড়ি পরে বাইরে রাতে ঘুরবেন না, কারণ জায়গাটা বেশি ভালো না। আপনি পুলিশের ইউনিফর্ম পরে আসলে তো কেউ আর কিছু করবে না। ওকে, অ্যান্ড থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা, তাহলে আমি আসি। শিওর। তিশা চলে যেতে লাগলো, আর আমি তার যাওয়ার দিক চেয়ে রইলাম অপলক দৃষ্টিতে। তখনই হঠাৎ পিছন থেকে রিয়াদ এসে বলল, মামা, ভাবি যে ইনিই হবে এটা কি কনফার্ম করে নিব? ফাউল কথা বাদ দিয়ে চল বাসায় যাব। আঙ্কেল আমাকে ফোন দিয়েছিল। কেন? কি যেন বলবে, তাই তোকে নিয়ে যেতে বললো। চল। তারপর রিয়াদকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে আবু রুমে গেলাম। আবু আমাকে বলল, রাজ, আজ তোমার সাথে শেষ বোঝাপড়া করতে হবে।
মানে কিসের বোঝাপড়া? তুমি এটা বলো, তুমি রাজনীতিতে কবে আসবে? আব্বু, আমি তোমাকে আগেই বলেছি এসব আমার ভালো লাগে না, তাই এসব নিয়ে প্লিজ আমাকে প্রেশার দিও না। তাহলে আমার বিজনেসগুলো তো সামলাও। আমি একা কয়দিকে সামলাবো? আমারও তো বয়স হয়েছে নাকি? আমি সব শুনতে চাই না, আমি পারবো না। আর রাজনীতি ছেড়ে দিলে কি হয়? তোমাকে জ্ঞান দিতে বলিনি, তুমি পারবে কি না তা বলো। না, পারবো না। আচ্ছা, তুমি শুধু নাম দিয়ে রাখো, রাজনীতিতে বাকিটা রিয়াদ আছে, সে সব সামলে নেবে। কিরে রিয়াদ, পারবি না সব কিছু সামলাতে? ইনশাল্লাহ আঙ্কেল। দেখেছিস, রিয়াদ সব সামলে নেবে, তুই ব্যাস নামে থাকিস তাহলেই হবে। আব্বু প্লিজ এসব বিষয় নিয়ে আর প্রেশার দিও না তো, আমি পারবো না, মানে পারবো না। তোমাকে পারতেই হবে, এত বড় হয়ে গেছো, এখনো কিছুই তো করনি। নিজের জন্য কাল থেকে আমার বিজনেস সামলাবে। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কারণ এখন রাগ উঠতেছে আমার উপরে এগুলো চাপিয়ে দিবে, এটা কেমন কথা? আমার চুপ দেখে আব্বু রাগী গলায় বলল, তোমাকে কি বলি কথা কানে যায় না? তুমি যাবে কিনা এটা বলো, হ্যাঁ অথবা না, এর মাঝে একটা বলো। আব্বু অনেক রেগে গিয়ে কথাগুলো বলল। আমিও কম কিসে সোজা মুখের উপর উত্তর দিলাম, আমি এসব সামলাতে পারবো না। তাহলে আমারও শেষ কথা শুনে রাখো, তুমি যদি এসব কিছু সামলাতে না পারো, তাহলে তোমার এই বাড়িতে জায়গা হবে না। আমি আর কোনো কথা না বলে রাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর নিজের রুমে এসে সবকিছু গুছিয়ে নিলাম। তখনই আম্মু আসলো রুমে। কি রে, তুই কি সত্যিই চলে যাবি? তো কি করব, তোমার স্বামী কি বললো শোনেনি? দেখ, তোর আব্বু যা বলেছে তা একটু পরে মাথা ঠান্ডা হলে সব ভুলে যাবে, তাই বলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? দেখো আম্মু, আমাকে বুঝাতে এসো না, পারলে গিয়ে নিজের স্বামীকে বোঝাও। আমি থাকবো না এই বাড়িতে, হাজারো বলেও কোনো তুমি লাভ হবে না। তোরা বাবা ছেলে দুজনেই ঘাটতেরা, আমার কথা কেই বা শুনে? আমি কে? থাক, শোনা লাগবে না আমার কথা। এক প্রকার রাগ নিয়ে বললাম কথাগুলো। আম্মু চলে গেল, আমিও ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে আসলাম। আমার সাথে রিয়াদও আসলো। রিয়াদ আমাকে ছেড়ে যাবে না, এটা আমি জানি, তাই দুজনে একটা হোটেলে এসে উঠলাম। রাতে হোটেলে রাত কাটিয়ে দিলাম। সকালে রিয়াদকে বললাম, রিয়াদ একটা বাসা খুঁজে বের কর, এখানে থাকা যাবে না। ওকে। তুই আজকের ভিতরে ভার্সিটির আশেপাশে বাসা খুঁজে বের করবি, আর আমি ভার্সিটিতে গেলাম। যা, আর চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করতেছি। তারপর আমি চলে গেলাম ভার্সিটিতে। বিকেলে হোটেলে এসে ফ্রেশ হয়ে শুয়েছিলাম। রাতে রিয়াদ রুমে এসে বলল, মামা, বাসা একটা পেয়ে গেছি। গ্রেট। তবে মামা, আর একটা সুখবর আছে। কি সুখবর? আগে ট্রিট দে, তাহলে বলবো। ওকে চল খেয়ে আসি। তারপর ট্রিট দিয়ে খাবার খেয়ে রুমে এসে রিয়াদকে বললাম, এবার বল কি সুখবর? মামা, এখন তো বলবো না, কাল সকালে নতুন বাসাতে গেলেই বুঝতে পারবি তোর জন্য কি সুখবর অপেক্ষা করতেছে। ওকে। তারপর রাতে ঘুমিয়ে গেলাম। সকালে আর ভার্সিটিতে না গিয়ে নিজের সব কিছু নিয়ে চলে গেলাম নতুন বাসায়। বাসাটা দুতলা, তবে অনেক বড় বাসা আর অনেক সুন্দর, তাই পছন্দ হয়েছে অনেক। আমরা দুতলায় থাকি। নিচতলায় দুজন বয়স্ক লোককে দেখলাম দুপুরে। বিকেলে ছাদে গেলাম খোলা হওয়ার জন্য। গেলাম তখনই হঠাৎ করে পিছনে কাঁধে কেউ হাত রাখলো। পিছনে ঘুরে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার পিছনে এটা আর কেউ না, তিশা দাঁড়িয়ে আছে। তখন তিশা বলল, আরে আপনি এখানে? এখানে বাসা ভাড়া নিয়েছি আজকে, কিন্তু আপনি এখানে? আমরা তো নিচতলায় থাকি। তারপর মানে আপনি উপরতলায় এসেছেন? হুম। হঠাৎ বাসা ভাড়া নিয়েছেন কেন? আমি আব্বুর সাথে একটু ঝগড়া হয়ে গিয়েছে, তাই চলে আসলাম। ও আচ্ছা। আপনারা এখানে থাকেন? এটা কি ভাড়া নিয়েছেন নাকি, না সরকারি কোয়ার্টার? আসলে এটা একটি সরকারি কোয়ার্টার, তবে এখানে কেউ বেশি একটা থাকে না, একটু খোলা জায়গা, তাই এটা বেছে নিয়েছি। বেছে নিয়েছেন মানে বুঝলাম না। ও আসলে আমার আব্বু একজন হার্টের রোগী, তাই ওনাকে বেশি আওয়াজের মাঝে রাখি না, আর ওনাকে হার্ট করা এমন কাজও করি না। তাই কমিশনার স্যারকে বলে এখানে নিয়ে এসেছি, যেন চুপচাপ জায়গায় থাকতে পারে আব্বু একটু শান্তি মনে। ও আচ্ছা, আপনি তো এই থানার ইনচার্জ তাই না? কেন? না এমনি, কারণ কোনো সমস্যা হলে জানাবেন আমাকে, তাহলেই হবে।
আচ্ছা। আচ্ছা, আপনি থাকেন, আমি নিচে যাই, কাজ আছে একটু। ওকে। তারপর নিচে চলে আসলাম। এসে রিয়াদকে ফোন দিয়ে রাতের জন্য খাবার নিয়ে আসতে বলে দিলাম। রাতের খাওয়া দাওয়ার সময় রিয়াদকে বললাম, রিয়াদ, বাসাটা কি ভাড়া তুই সত্যি ভাড়া নিয়েছিস, নাকি এটা একটা সরকারি কোয়ার্টার? সরকারি কোয়ার্টার। আসলে একদিনে এই শহরে বাসা ভাড়া পাওয়াটা তো অসম্ভব, তা তো জানিসই। তাই কমিশনার সাহেবকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, তারপর উনি এটার কথা বললেন। তুই কি আব্বুর পিছন ছাড়বি না, নাকি সব জায়গাতে ওনার নাম নিয়ে চলবি? আরে রাগ করছিস কেন? আর তুই কি এখানে সারা জীবন থাকবি নাকি? কয়েকদিনের তো ব্যাপার। কে বলেছে কয়েকদিন? আব্বু যতদিন না এসে নিয়ে যাবে ততদিন এই বাড়িতে আমি যাব না। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দিয়ে এখন ঘুমা। তারপর রিয়াদ তার রুমে চলে গেল, আর আমি নিজের রুমে শুয়ে ঘুমিয়ে। সকালে কলিং বেলের আওয়াজ শুনে ঘুম ভাঙলো। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। তাকিয়ে দেখি আব্বু আম্মু দুজনেই দাঁড়িয়ে আছে। তাই বললাম, এখানে থাকতেছি, তাও সহ্য হচ্ছে না, নাকি এখান থেকেও চলে যেতে হবে? চুপ, বেশি বকবক করিস কেন? তোর বাবার তো দেখছি একটা নখও ফেলবি না। আমরা কি তোকে তাড়িয়ে দিতে এসেছি? কালকে অপমান করে এখন কি করতে এসেছো? চল বাসায় চল। যেখানে আমার মান সম্মান বা নিজের মতামত বলে কিছুই নেই, সেখানে আর যাই হোক, আমি থাকতে যাব না। আচ্ছা, এখানে দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে আসতে বলবি? আসো। তারপর ওনাদের নিয়ে গিয়ে বসালাম। তখন আব্বু বলল, পুরনো কথা বাদ দে। সপ্তাহের ভিতর আমার নির্বাচন নিয়ে বিজি হয়ে যাব, কারণ মাসখানেক পর নির্বাচন। তা নিয়ে তো জানিসই নাকি? এসব আমাকে বলতেছো কেন? আচ্ছা বাদ দে সেসব। তোকে আর কেউ চাপ দেবে না কোনো কিছুর জন্য। তারপর তুই বাসায় আয়, তোকে ছাড়া বাসাটা খালি খালি লাগে। যাব ঠিক আছে, তবে এর পরের বার যদি প্রেশার দাও তাহলে আমি নিজে এমন জায়গায় যাব যার খুঁজেই পাবে না। ঠিক আছে আয় এবার, কেউ তোকে কিছু বলবে না। তোমরা বসো, আমি ব্যাগটা নিয়ে আসতেছি বলেই চলে গেলাম। নিচের রুমে ব্যাগ গুছিয়ে বাইরে আসতেই আব্বু বলল, রিয়াদ যা কিছু বললো তা কি সত্যি নাকি? মানে কি বলছে রিয়াদ? তুমি নাকি ওই পুলিশ মেয়েটাকে পছন্দ করো? কেন, কোনো সমস্যা আছে নাকি এখানে? না, চলো বাসায় যাই। তারপর আবার চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে চলে গেলাম ভার্সিটিতে। এভাবে চলে গেল সপ্তাহখানেক। আব্বুর নির্বাচনে এগিয়ে আসতে লাগলো। তাই ভার্সিটির ছাত্রছাত্রী নিয়ে আব্বুর পাশে দাঁড়ালাম। একটা বিষয় নিয়ে প্রতিপক্ষ দলের সাথে আমার ঝগড়া হয়ে গেল। তখন পুলিশ এসে আমাদের দলে আর ওই দলের কিছু ছেলে ধরে নিয়ে গেল। আমি থানায় গিয়ে বললাম ওদের ছেড়ে দিতে। তখন তিশা বলল, ওনারা অপরাধী, এদের ছাড়তে পারবো না। আপনি যা করার করে দেখান। আপনার জন্য এতদিন চুপচাপ ছিলাম, এখন তো দেখি মারামারি পর্যায়ে চলে গেছে। তাই সরি, কিছু করার নেই। এখানে যা করার এবার আইন করবে। দেখুন মিস তিশা, আমি ভালোর জন্য ভালো, আবার খারাপের জন্য ভিলেন। তাই প্লিজ আমাকে খারাপ পথে নেবেন না। আপনি যা খুশি করেন, আমি অপরাধীকে ছাড়বো না। দেখুন, ঝগড়াটা ওই দল শুরু করেছিল, তাই আমার ফ্রেন্ডরা শুধু নিজেদের আত্মরক্ষা করতে হাত তুলেছে। যে কারণেই হোক, আমি পারবো না ছাড়তে। আপনি পারলে অন্য উপায় ছাড়িয়ে নিন। আমি কি করতে পারি আপনার সাথে তা আপনি ভাবতেও পারবেন না। কি করবেন? বেশি হলে ট্রান্সফারই করতে পারবেন, অথবা চাকরিটাই নিতে পারবেন। এর বেশি কিছু করতে পারবেন না আপনি। আপনারা এমন কিছুই করবেন না? আমি আপনার প্রমোশনের ব্যবস্থা করতেছি, তারপরে দেখেন আমি কি করি। একটা থানার ইনচার্জ হয়ে আপনার এই লোকের এই অবস্থা, আর যদি প্রমোশন পায় তাহলে আপনার লোকের কি অবস্থা করব ভাবতে পারছেন? সেটা না হয় সময় বলুক কে কি করবে। ওকে। আপনার এমন অবস্থা করব যে আপনার সামনে আমি অন্যায় করব আর আপনি কিছুই করতে পারবেন না, শুধু তাকিয়ে দেখা ছাড়া। ওকে, দেখা যাবে। এবার দেখবেন আমার ভিলেনের রূপটা, যেটা এতদিন সবার পিছনে ছিলাম। আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। এসে আব্বুর পিএসকে বললাম ওদের উকিল নিয়ে গিয়ে ছাড়িয়ে আনতে। তারপর আব্বুর রুমে সোজা চলে গেলাম। কিরে কিছু বলবি? আমি রাজনীতি নামতে চাই। কি বলিস, সত্যি? তাহলে আমি এবার ক্ষমতায় আসলে তুই সামলাবি সবকিছু।
আমি ক্ষমতা সামলাবো না, পিছনে থাকবো, যেন কেউ জানতে না পারে আমি রাজনীতি করি। ওকে, তোর যা ইচ্ছা করিস। তারপর সোজা রুমে চলে গেলাম। আব্বুর ভোটে বিজয় হওয়ার আগ পর্যন্ত আমি চুপচাপ থাকবো ভাবতেছি, তবে তিশাকে কি করব এটা নিয়ে ভাবতেছি। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, এবার দেখবো তিশা তুমি আমার কি করো। ভোটের সময় আব্বুর পিছন থেকে অনেক কাজ করেছি, তবে সেটা কোনো প্রমাণ রেখে আসিনি, তাই তিশাও কিছু করতে পারতেছে না। এবার আব্বু পিপুল ভোটে বিজয়ী হয়েছে, তাই ঠিক করলাম এবার তিশাকে ঠিক করা লাগবে। যা বাবা তাই করা। আব্বু রুমে গিয়ে বসলাম, তখন আব্বু বলল, কিরে, কিছু বলবি? হুম, বল, কি বলবি? আমি আমাদের বাসার সিকিউরিটি চিফ একজনকে বানাতে চাই। কাকে বানাবি? আর এখানে যে আছে সে আমাদের অনেক খাস লোক। তুমি আমার উপরে বিশ্বাস রাখো, এমন কাউকে আনবো না যে আমাদের সাথে বেইমানি করবে। ওকে, আমি বিজয়কে বলে দিচ্ছি তোর কথা যেন সব করে। ঠিক আছে, আমি এখন আসি। তারপর আব্বুর রুম থেকে বেরিয়ে চলে আসলাম। তারপর বিজয়ের সাথে সব কথা বলে বিকেলে কমিশনার আঙ্কেলের অফিসে গেলাম। আঙ্কেল তখন ফোন দিল তিশাকে। আমি বসে রইলাম। 20 মিনিট পর তিশা কমিশনার রুমে আসলো। আমাকে দেখেই মুখটা কালো হয়ে গেল তিশার। আমি কিছু না বলে মুচকি একটা হাসি দিলাম। তারপর তিশা এসে বলল, তখন কমিশনার বলল, তিশা, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি সংবাদ স্যার? তোমার প্রমোশন হয়েছে। তুমি এখন থেকে মন্ত্রী সাহেবের সিকিউরিটি ইনচার্জ। মানে কি স্যার, এটা আবার কেমন কথা? আমার চাই না এমন প্রমোশন। সরি, এখানে আমার কোনো কিছুই করার নেই, উপর থেকে তোমাকে সিলেক্ট করা হয়ে গেছে। কেন স্যার? আমি ছাড়া তো আরও অনেক ইনচার্জ আছে। এই শহরে তাদের থেকে একজন সিলেক্ট করে দিতেন, তাহলেই তো হয়ে যেত। আমি কিছু না বলে মুচকি হাসছিলাম। তিশা আর চোখে দেখছিল, কিন্তু কিছুই বলতে পারছিল না। তখন কমিশনার বলল, সরি, আমি বলেছিলাম অন্যজনের কথা, কিন্তু তারা তোমার সাহসিকতা আর তোমার ইমানদারি দেখে তোমাকেই সিলেক্ট করেছে। এমনকি মন্ত্রী সাহেব নিজেও তোমার কথা উপরে জানিয়েছেন। তাই এখানে আমার আর এখন কিছু করার নেই। স্যার, আমি ট্রান্সফারের জন্য আবেদন করতেছি। আপনি আমাকে অন্য শহরে বদলি করে যেতে দিন। ওকে, তুমি ট্রান্সফার লেটার দাও, আমি দেখি কি করা যায়। তবে ট্রান্সফার হওয়ার আগ পর্যন্ত ওইখানেই ডিউটি করো। জি স্যার। বলেই তিশা চলে গেল। আমি তখন কমিশনারের সাথে কথা বলে চলে আসলাম। বাইরে এসে দেখি তিশা এক কোনায় দাঁড়িয়ে আছে, তাই তিশার কাছে গেলাম। তিশাকে বললাম, কি মিস তিশা, বলেছিলাম না আপনার প্রমোশন করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এখন দেখেন কেমন লাগে আপনার। ভালোই। তবে নিজের ঘরের দায়িত্বই আমাকে দিয়ে দিলেন। আমি চাইলেই কি করতে পারি জানেন? আপনার কি মনে হয় আপনাদের উপর ভরসা করে আপনার নিজেদের সেফ মনে করি? তাহলে এটা ভুল। আপনি আসেন, সবকিছু বুঝে যাবেন। সময় আসলেই সব হবে। সময়ের অপেক্ষায় বসে থাকেন, আর কাল থেকে নিজের কাজে মন দিন। মনোযোগী তো হতেই হবে। শত হলে মন্ত্রীর বাড়ির দায়িত্ব পড়েছে। আর এসব ট্রান্সফারের চিন্তা করে লাভ নাই। যতবার আপিল করবেন ট্রান্সফারের, ততবারই দেখবেন আপনার সিনিয়র সেটা ক্যান্সেল করে দিবে। পাওয়ার দেখাচ্ছেন? প্রথম কে দেখিয়েছিল পাওয়ার? আমি না আপনি। তবে আপনি এমন জায়গায় এসে আটকে গেছেন যে আমার কাছ থেকে ছাড়া পেতে হলে নিজের চাকরি থেকে রিজাইন দিতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। ভয় দেখাচ্ছেন মনে হয়। না, তবে চাইলে ট্রাই করে নিতে পারবেন। বলেছিলাম ওই দিন আপনাকে, আমার ছেলেগুলো মারামারি করে নাই, শুধু নিজেদের বাসাতে একটু ঝগড়া করেছে। তখন আপনি ক্ষমতা দেখিয়েছেন। এখন আমার পালা। সো ভালো থাকবেন, আসি এখন। বলে ইতিশাকে আর কোনো বলতে না দিয়েই চলে আসলাম। একটু আগে গিয়ে আবার ফিরে আসলাম। এসে বললাম, পৃথিবীতে আপনি হয়তো একমাত্র মেয়ে যে কিনা প্রমোশন পেয়েও নিতে চান না, আর এমন জায়গায় আটকে আছেন যেখানে চাকরিতে রিজাইন দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আসি, ভালো থাকবেন। বলে সোজা বাসায় চলে আসলাম। তিশা রাগে ফেটে যাচ্ছিল, তাও কিছু বলতে পারে নাই। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখি তিশা বাসার এক পাশে দাঁড়িয়ে আছে। নাস্তা করে আমি তিশার কাছে গেলাম।
আমাকে দেখে চোখগুলো কালো করে ফেললো। তখন আমি বললাম, কি ম্যাডাম, এখন ফিলিংসটা কেমন? কোনো কাজ থাকলে বলুন, আজাইরা কথা বলে সময় নষ্ট করতে চাই না। বিকালে আপনার সাথে কিছু কাজ আছে, তাই প্লিজ 4টা বাজে থাকবেন, বাসার পিছনের দিকটাতে। বাসার পিছনে কেন? ওইখানে কি করবেন বলেন আমাকে। ওইখানে গিয়ে আপনার সাথে প্রেম করব। কেন, আপনার কি কোনো সমস্যা আছে নাকি আমার সাথে প্রেম করতে? ফালতু কথা বাদ দিন, ঠিক আছে? আমি যাব, আপনি চিন্তা করবেন না। গুড গার্ল। তিশার মুখটা বাঁকা করে বেঞ্চি কাটলো। আমি মুচকি হেসে চলে গেলাম ভার্সিটিতে। তারপর রিয়াদকে বললাম, রিয়াদ, ওই ছেলেগুলোকে ধরে নিয়ে আয়, আর যারা নির্বাচনের আগে আমার ছেলেগুলোকে উপর হামলা করেছিল। কেন মামা, এখন এসব ঘেটে লাভ কি? তোরে যা বলছি তাই কর, তারপর দেখ কি করি। আর ওদের নিয়ে আমাদের বাসার পিছনে গুদাম ঘর আছে না, ওইখানে বেঁধে রাখবি। সবগুলোর আনার দরকার নাই, শুধু 4-5টা বড় মাথা নিয়ে আয়। ওকে। বিকেলে ক্লাস শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে দেখলাম গুদাম ঘরে গিয়ে ওদের পিলারের সাথে বাঁধলাম। তারপর রিয়াদকে বললাম, যা গিয়ে তোর ভাবিকে ডেকে নিয়ে আয়। ওকে। রিয়াদ চলে গেল। আমি একটা মোটা লাঠি নিয়ে ওইখানে দাঁড়িয়েছিলাম। তারপর রিয়াদ গিয়ে তিশাকে নিয়ে আসে। ছেলেগুলোকে এভাবে বেঁধে রাখায় তিশা আমাকে বলল, ওই, এরা কারা আর এদের কিভাবে বেঁধে রাখছেন কেন? আরে আস্তে বেবি, এত উত্তেজিত হয় না, আমি বলছি এরা কারা আর কেন এভাবে বেঁধে রেখেছি। তিশা চুপ করে রইল, কথা না বলায় আমি বললাম, ওরা ওই যে নির্বাচনের আগে যারা মারামারি করায় তুমি আমার ছেলেগুলোকে ধরে নিয়ে গিয়েছিলে, ওরা হলো তাদের লিডার। তো ওদের এভাবে ধরে নিয়ে আসছেন কেন? দেখো ওদের কেন ধরে নিয়ে এসেছি, আর আমি যাই করি না কেন আপনি ওই জায়গা থেকে এক পাও এদিকে আসবেন না, ঠিক আছে? বলেই সবগুলোকে সামনে মারতে লাগলাম। তিশা চোখ বন্ধ করে রইল, আর আমি অনেকক্ষণ মারার পর ওদের মারা থামিয়ে দিয়ে তিশার কাছে গিয়ে তিশাকে বললাম, ম্যাডাম, মারা বন্ধ করে দিয়েছি, এবার চোখ খুলুন। তিশা চোখ খুলে দেখে ওদের শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়া দেখে তিশা নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারল না, ঠাস করে আমার গালে চর বসিয়ে দিল। আমি কিছু না বলে মুচকি হেসে বললাম, তোমাকে আমি বলেছিলাম না যে তোমার সামনে অন্যায় করব, তুমি কিছুই করতে পারবে না। তিশা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি ছেলেগুলোর কাছে গেলাম, গিয়ে ওদের বললাম, ওই, এবার বল, ওই দিন কেন আমার ছেলেগুলোর উপর আক্রমণ করেছিলি? ভাই আমাদের নেতা বলছিল তাই আক্রমণ করছিলাম। তোদের নেতা কেন বলেছিল আমাদের ছেলেগুলোকে মারতে? যেন আপনাদের মেরে আর রাতে আমরা সব ভোট নিজেদের করে ব্লাঙ্কে জিতে নিতে পারি। এবার তোদের ভাবিকে একটু বল, কে আগে আক্রমণ করেছিল আর ওইখানে দোষটা কার? ম্যাডাম বিশ্বাস করেন, সব দোষ আমাদের, আর আমরাই প্রথমে ওনাদের লোকের উপর আক্রমণ করছিলাম, ওনাদের কোনো দোষ নাই। তারপর আমি তিশার কাছে গেলাম। এবার তিশাকে বললাম, কি ম্যাডাম, এবার আপনি বলেন, কি বলবেন? ওই দিন তো আমার কথা শোনেননি, এখন কি বলবেন বলেন? তিশা কিছু না বলে রাগী চোখে তাকিয়ে চলে গেল। আমি আবার ওদের কাছে গেলাম। তারপর ওদের বললাম, শোন, বলে দিস তোদের নেতাকে, এদিকে আবার চোখ বাড়ালে তারপর তোদের না, তোদের নেতাকেই খেয়ে ফেলবো। বলে দিস তার ছেলে এখন তার খুঁটি হয়ে গেছে, তাই নিচের দিকে নামিয়ে চলতে, না হলে কি হবে এটা ডেমো তো দেখিয়ে দিলাম। ওকে ভাই। আর বলিস এই ব্যাপারটা নিয়ে বেশি না লাফাতে, না হলে তোরা যা বলেছিস সব ভিডিও করেছি, তাই বলে দিস তাকে বেশি না লাফাতে। ওকে ভাই। রিয়াদ, যা ওদের হসপিটালে ভর্তি করে দিয়ে। হুম। তারপর আমি রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে আসতেই আপু আমাকে দেখে বলল, পিছনে কাদের মেরেছো? ওই দিন আমাদের ছেলেগুলোর উপর যারা আক্রমণ করেছিল তাদের আর একজনের ভুলটা ধরিয়ে দিয়েছি। কথাটা বলে মাহির দিকে আর চোখে তাকালাম। তাকিয়ে দেখি মাহি আমার দিকে তাকিয়ে আছে। তখন আব্বু বলল, ও, এসব মারামারি কি দরকার? না মারলে ওরা সত্যিটা বলতো না, আর একজন রাগ নিয়ে বসে থাকতো, তাই মেরেছি। কথাটা বলে আবার তিশার দিকে তাকালাম। তিশা এখনো আমার দিকে তাকালো। আব্বু তখন হয়তো কিছু একটা আন্দাজ করতে পেরেছে।
কেন এসব করেছি। তাই আব্বু বলল, ও এই কাহিনী, আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। আব্বু বলেই চলে গেল। আমি নিজের রুমে চলে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই দেখি মাহি দাঁড়িয়ে রয়েছে। তাই চাদর দিয়ে তাড়াতাড়ি নিজের শরীরটা ঢাকলাম। কি হলো, আপনি এখানে কেন? আপনার আব্বু আপনাকে ডাকতে বলল, তাই ডাকতে এসেছি। ও, আপনি যান, আমি একটু পরে আসতেছি। হুম। বলেই তিশা চলে গেল। আসলে আমার সারা গায়ে একটা শর্ট প্যান্ট ছাড়ার কিছুই নেই, তাই ওই সময় এমন করেছিলাম। উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করার জন্য। নাস্তা করার সময় হঠাৎ করে আব্বু বলল, এবার বিয়েটা করবে নাকি, আরো সময় লাগবে? কথাটা বলার সাথে সাথেই গলায় খাবার আটকে গেল। তাই আম্মু এনে পানি দিল। পানি খেয়ে আব্বুকে বললাম, সময় হলে আমিই বলবো, আপাতত থাক না হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করা। ওকে। আমি আর কিছু না বলে তিশার দিকে একটু আর চোখে তাকালাম। তিশা কেমন যেন একটা ভাব নিয়ে বসে তাকালো। খাওয়া দাওয়া করে চলে গেলাম ভার্সিটিতে। বিকালে রুমে এসেই দেখি তিশা আম্মুর সাথে বসে গল্প করতেছে। তিশাকে বললাম, ওই ডিউটির সময় বসে কিসের গল্প, যান গিয়ে ডিউটি করুন। তিশা কোনো কথা না বলে উঠে বাইরে চলে গেল। আম্মু তখন বলল, তুই এমনটা করলি কেন মেয়েটার সাথে? মেয়েটা কত ভালো। বেশি ভালো লাগলে নিজের বাসাতে রেখে দিলেই তো পারো। আমিও তো তাই চাই, তুই শুধু একবার হ্যাঁ বল। থুর, এসব বাদ দাও বলে উপরে চলে গেলাম। আর তিশা যাওয়ার সময় মুখটা কালো করেছিল, এটা ভেবে হালকা মুচকি হেসে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়া করে ছাদে যেতেই দেখি তিশা দাঁড়িয়ে আছে। কিছুটা অবাক হলাম, কারণ তিশার তো এখন ছুটি, কিন্তু এখনো ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে কেন? ব্যাপারটা বুঝতে তিশার কাছে গেলাম। তিশার পিছনে হাত রাখতেই তিশা চমকে পিছনে তাকালো। তাই জিজ্ঞেস করলাম, আপনি এখানে এই সময়, তাও আবার ইউনিফর্ম পরে, কাহিনী কি? না মানে, আজকে স্যার রাতে দেশের বাইরে যাবেন, ওনাকে এয়ারপোর্ট নামিয়ে দিয়ে এসে তারপর যাব। ও, তাহলে এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এমনি ভালো লাগছে না তাই। ও আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বলেন। আপনি বিয়ে করতেছেন না কেন? মানে? মানে এত সুন্দর মেয়ে এখনো যে অবিবাহিত, এটা কেমন দেখায় না? নাকি আপনার বয়ফ্রেন্ড বিয়ে করতে চায় না বলে বিয়ে করছেন না? আন্দাজে ডিল ছুড়লাম, দেখি কোথায় গিয়ে লাগে। বিয়ে করতে মন চাচ্ছে না, আর বয়ফ্রেন্ড নামক পাগল আমি লাইফে নিতে চাই না। বাহ, কি সুন্দর কথাটা বললেন। আচ্ছা, আমি এখন আসি, আপনি থাকুন। বলে তিশা চলে গেল। আমি দাঁড়িয়ে তিশার কথা ভাবতে লাগলাম। এভাবে 10-15 দিন চলে গেল। একদিন সকালে বসে বসে গান শুনছিলাম, তখনই তিশা আসলো আমার রুমে। তিশার চোখগুলো আগুনের মতো লাল হয়েছিল। আমি বুঝলাম না হঠাৎ করে কি হলো, তাই জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকে ট্রান্সফার নিতে দিবেন না? আমি তো আগেই বললাম আপনি এখান থেকে আর মুক্তি পাবেন না। আমি ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যাব, আর নয়তো চাকরি ছেড়ে দিব। চাকরি ছেড়ে দিলে পারেন, তবে ট্রান্সফার নিতে পারবেন না। আপনাকে এখানেই থাকতে হবে সারা জীবন। প্রয়োজন হলে কালকেই রিজাইন দিব, তারপর দেখব কিভাবে আপনি আটকে রাখেন আমাকে। ওকে, দেখেন কিভাবে আটকে রাখি। তিশার কোনো কিছু না বলে চলে গেল। আমি নিজের মতো চলে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে নিচে আসলাম। তখনই আব্বু বলল, রাজ, তুমি মেয়েটাকে কি এমন বলছো যে চাকরি থেকে মেয়েটা রিজেন দিয়ে চলে গেল? আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম, কারণ তিশা যে সত্যি রিজাইন করে ফেলবে তা আমি নিজেও ভাবি নাই। মেয়েটার রাগ সত্যি অনেক খারাপ। তখন আব্বু বলল, কি হলো, কথা বলছো না কেন? আব্বু, তুমি কি চাও যে তোমার বাড়ির বউ পুলিশের চাকরি করুক? তাই প্রেসার দিয়ে রিজাইন করে দিলাম। আব্বু যা বোঝার হয়তো বুঝে গেছে। আমার মুখে হাসি ফুটে উঠেছে, তাই আমিও চুপ করে রইলাম। নাস্তা শেষ করে চলে গেলাম ভার্সিটিতে। বিকেলে বাসায় আসতেই আব্বু বলল, রেডি হয়ে নিচে আসো, বৌমাকে দেখতে যাব। আজকেই যেতে হবে কেন? কিছুদিন যাক, তারপর না হয় যাব। এ ব্যাপারে দেরি করাটা হয়তো ঠিক হবে না, তাই গিয়ে রেডি হয়ে আসো।
আমি আর কিছু না বলে উপরে চলে গেলাম, কারণ আজকে সারাদিন তিশাকে না দেখে কেমন যেন লাগছিল। মেয়েটার মায়া জড়িয়ে গিয়েছি আমি, কিন্তু এখন সময় এসেছে আমার পাখিটাকে খাঁচায় বন্দি করার, নাহলে পাখি যে কোনো সময় উড়াল দিবে। তাই ফ্রেশ হয়ে এসে আব্বু আম্মুকে নিয়ে চলে গেলাম তিশাদের বাসায়। বাসায় গিয়ে দেখি আঙ্কেল আন্টি বসে আছে, আমাকে আগে থেকেই চেনে, তাই পরিচয় করিয়ে দিলাম আব্বু আম্মুর সাথে। তারপর ওনারা কথা বলতে লাগলেন, কিন্তু তিশাকে দেখতে পাচ্ছি না। তখন আমি জিজ্ঞেস করলাম আন্টিকে, আন্টি তিশা কোথায়? তৃষা তো মনে হচ্ছে ঘুমাচ্ছে, দাঁড়াও আমি গিয়ে আসতে বলতেছি। সমস্যা নেই, আপনারা কথা বলুন, আমি গিয়ে ডেকে আনছি। ওকে বাবা। ওনারা বিয়ের কথা বলুক, আমি গিয়ে ম্যাডামকে ডেকে নিয়ে আসি। তাই সোজা চলে গেলাম তিশার রুমে। গিয়ে দেখি তিশা ঘুমাচ্ছে, তাই আস্তে আস্তে করে তিশাকে ডাক দিলাম। তিশা চোখ খুলে আমাকে দেখেই লাফিয়ে উঠল। আপনি এখানে কি করছেন? তোমাকে কিডন্যাপ করতে এসেছি, ওই ছেলেগুলোর মতো তোমাকে নিয়ে যাব আজকে কিডন্যাপ করে। কথা শুনে তিশার গলার পানি শুকিয়ে গেল, কি বলবে কিছুই বুঝতে পারছে না। আমি আবার বললাম, কি ভাবছো চিৎকার করবে? তাহলে শুনে রাখো, প্রথমত এখানে চিৎকার করলে কেউ বাঁচাতে আসবে না, আর একটাও যদি চিৎকার করো তাহলে বাহিরে আমার ছেলেরা তোমার বাবা মায়ের গলা কেটে ফেলবে। কিছুটা রাগী ভাব নিয়ে বললাম। এটা শুনে তিশা সব পানি শুকিয়ে গেল। তিশা থেকে তার মোবাইলটা নিয়ে নিলাম আর বললাম, একদম চুপ, এখানে এসে দাঁড়িয়ে থাকো। কোনো কথা বা চালাকি করতে চাইলে কি হবে তা তো জানোই। তারপর তিশার আলমারি থেকে একটা নীল শাড়ি আর বাকি সব কিছু দিয়ে তিশাকে বললাম, সময় মাত্র 5 মিনিট, এগুলো নিয়ে ওয়াশরুমে যাও, এগুলো পরে বেরিয়ে আসো। 1 মিনিটও যদি বেশি সময় লাগে না, তাহলে বাইরে এসে আর বাবা মায়ের মুখ দেখার ইচ্ছা ছেড়ে দিও। বলেই তিশাকে নিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিলাম। তারপর 10 মিনিট পর তিশা বাইরে আসলো। তিশাকে নীল শাড়িতে দেখে আমার মাথা ঘুরে গেল। মেয়েটা একদম পরীর মতো হয়ে গেছে শাড়িটা পরে। যাক, এসব বাদ দিয়ে তিশাকে একটু ভাব নিয়ে বললাম, একটু সিম্পলে মেকআপ করে নাও, কারণ আবার কবে না কবে এসব করতে পারবো আল্লাহই জানে। তারপর তিশা হালকা মেকআপ করে নিল, তবে তিশার চোখের কোণে হালকা পানি জমে আছে দেখলাম। হয়তো ভাবতে পারিনি এমনটা করব আমি তিশার সাথে, কিন্তু সে কথা মতো সবগুলো করলো। আমি ছোট্ট একটা টিপ নিয়ে লাগিয়ে দিলাম কপালে। মনে হচ্ছে এখনই কাজে ডেকে এনে বিয়েটা করে ফেলি। একটা পরী লাগতেছে তিশাকে, আর শাড়িতে এত সুন্দর লাগে, জানলে আগে থেকে রুলস করে দিতাম, বাসায় ডিউটি করতে এলে শাড়ি পরে আসতে হবে। যাক, এবার তিশাকে তার ফোনটা দিয়ে তিশাকে নিয়ে বাইরে আসলাম। তিশার পাগুলো কাঁপতেছিল, তারপরেও চলতে লাগলো। তিশা আব্বু আম্মুকে ওনাদের সাথে কথা বলতে দেখে কেমন করে যেন আমার দিকে তাকালো। তিশাকে আম্মুর পাশে বসিয়ে দিলাম। তারপর রিয়াদের দিকে তাকাতেই ইশারা করলো, এদিকে সবাই রাজি। তারপর আম্মু হঠাৎ তিশাকে জিজ্ঞেস করলো, মা, তুমি কি আমার ছেলের বউ হবে? তিশা মাথা তুলে আমার দিকে তাকালো। আমি সুযোগ বুঝে চুপ টিপ দিলাম। তিশা রাগে গজগজ করতে লাগলো। তারপর রাগী চোখে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে দিল। আমি অবাক হয়ে গেলাম, কারণ তিশা এত সহজে রাজি হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তারপর সবাই বিয়ের দিন তারিখ ঠিক করতে লাগলো। আমি চুপ করে বসে রইলাম। তখন তিশা বলল, আব্বু, আমি একটু ওনার সাথে আলাদা কথা বলতে চাই। হ্যাঁ যাও মা, গিয়ে কথা বলে এসো। হুম। বলে তিশা নিজের রুমে গেল। আমিও গেলাম তিশার পিছন পিছন। রুমে ঢুকে তিশার দরজা লাগিয়ে দিল। তাই জিজ্ঞেস করলাম, দরজা লাগালে কেন? আপনাকে এখন ধর্ষণ করব তাই। তিশার কথা শুনে মুখে হা করে হাত দিয়ে অবাক হলাম। মেয়েটা বলে কি, এত সাহস কোথা থেকে আসলো?
ওই আপনার সাহস কি করে হয় আমার বাসায় এসে বিয়ের প্রস্তাব দিতে? আমার সাহস অনেক আছে, তাই নতুন করে এখানে আসার দরকার নেই। আমি এই বিয়ে করতে পারবো না। তাহলে আমি বাইরে সবাইকে সত্যিটা বলে দিই। কি সত্যি? গিয়ে বলবো আপনি একটা ছেলেকে ভালোবাসেন, তার সাথে রুম ডেটিং শেষ, তাই এখন আমাকে বিয়ে করতে চাইছেন না। আর এটা শুনলে আপনার আব্বু তো সোজা উপরে চলে যাবে। বলবো গিয়ে সত্যিটা? তিশা আমার কথা শুনে হা করে তাকিয়ে আছে। হঠাৎ রাগী চোখে বলল, ওই আমি এসব কথা কখন বললাম যে আপনি এগুলো গিয়ে বাইরে বললেন? তুমি বলনি, তবে যদি বিয়ে করতে বেশি প্যাপু করো তাহলে এগুলো তোমার আব্বুর কানে বলে দিব, তারপর উনি জান্নাতে চলে যাবেন। আপনি কিন্তু আমাকে এখন ব্ল্যাকমেল করতে পারেন না, বলে দিলাম। আগেই বলেছিলাম টক্কর নিও না, তাও নিয়েছ, এখন ভোগ করো। আর বিয়েতে যদি ন্যাকামি করো তাহলে তো তুমি হবে অপবিশ্বাস আর আমি হব টিপজল। মানে? বাংলা সিনেমায় দেখো না, নায়িকা রাজি না হলে গুন্ডারা ধরে নিয়ে যায়, তারপর কি করে সেটা ভালো করেই জানো। আপনাকে যখন কি করতে মন চাইতেছে তা বলে বুঝাতে পারবো না। কুল বেবি, এত রাগ শরীরের জন্য ভালো না, তাই চলো বাইরে যাই। তারপর বাইরে আসতে লাগলাম, তাকে দেখি তিশা এখনো রাগী চোখ নিয়ে আছে, তাই বললাম, এইভাবে মুখটা বাংলার পেঁচানা করে হাসি মুখে বাইরে আসেন। তারপর তিশানা চাইতেও মুচকি হেসে বাইরে আসলাম। আবার আসতেই বলল, বিয়ে 1 সপ্তাহ পরে ঠিক করেছি, তাই তোমরা দুজন রেডি হয়ে নাও বিয়ের জন্য। আমি লজ্জা মাথা নিচু করে ফেললাম, আর তিশা রাগে মাথা নিচু করে আছে। তারপর আমরা সবাই চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে গেলাম। হঠাৎ তিশার কথা মনে হলো, তাই একটা ফোন দিলাম। প্রথমবার রিং হয়ে কেটে গেল, তাই আবার ফোন দিলাম, এবার রিসিভ করলো। কি ম্যাডাম, ফোন ধরেন না কেন? আপনাকে বলতে হবে কেন যে ধরি নাই? ওহো, এখন আগুন নেবে নাই? ওই কি বলবেন বলেন, না হলে ফোন কেটে দিলাম। কেটে দাও, সমস্যা নাই, পরে বুঝবেন কেটে দেওয়ার জন্য কত বড় শাস্তি পেতে হয়। যা করার করেন। বলেই তিশা ফোনটা কেটে দিল। মেয়েটার সাহস দেখে রাগে শরীরটা ফেটে যাচ্ছে, তাই আর শুয়ে না থেকে রুমের বাইরে এসে রিয়াদকে ফোন দিলাম। ও রিয়াদ, কোথায় রে তুই? এই তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। একটু আয় তো, কাজ আছে। আর তালা খোলার জন্য সিয়ামকে নিয়ে আসিস। ওকে, আমি এখনই আসছি। আর শোন, কিছু ছেলে নিয়ে আয়, কাজ আছে। ওকে। আমি আমার গুদাম ঘরে গেলাম। ওখানে ক্লোরোফোম আর তালা খোলার জন্য ডুপ্লিকেট চাবির বক্স ছিল, ওইটাও নিয়ে নিলাম। তারপর বাসার সামনে এসে বসে রইলাম। কিছুক্ষণ পর রিয়াদ আসলো, রওনা দিলাম তিশার বাসার দিকে। কখন রিয়াদ জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে রাজ? তিশাকে কিডন্যাপ করব। কে? ভাবিকে কেন কিডন্যাপ করতে যাবি? তুই জানিস তিশাকে একটু আগে কল দিয়েছিলাম, তাই কিডন্যাপ করে বুঝিয়ে দিব আমি চাইলে কি করতে পারি। দেখ, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই মেয়েটার উপর অত্যাচার করতেছ রীতিমতো। জানি, না হলে তোর ভাবির ঘাড়ের রগটা সোজা হবে না। তুই যে কি করিস তুই নিজেই জানিস না। আচ্ছা, কিডন্যাপ করবি কিভাবে? পিছনে সিঁড়িটা দিয়ে ওর রুমের সামনে দরজার কাছে চলে যেতে পারবি। তারপর তিশার দরজা খোলা থাকে সব সময়, তারপর ঢুকে কিডন্যাপ করে নিয়ে আসবি। পেছনে গেট তো তালা দেওয়া, ঢুকবি কিভাবে? ওইটার জন্যই দেখ ডুপ্লিকেট চাবির বাক্সটা নিয়ে এসেছি। কিন্তু কিডন্যাপ করে নিয়ে কি করবি? ব্যাস কিছু কথা বলবো, তারপর আবার বাসায় এনে নামিয়ে দিয়ে যাব। তুই কি পাগল হয়ে গেছিস? জানি, এখন চুপচাপ চল। তারপর কথা মতো সব হলো। বাসায় গিয়ে দেখি তিশাদের বাসার সব লাইট অফ, তাই সোজা পিছন দিয়ে ঢুকে পিছনের গেটের কাছে চলে গেলাম। অনেক চেষ্টার পর খুলে ভিতরে গেলাম। রুমের সামনে গিয়ে দেখি রুম ভিতর থেকে তালা দেওয়া, তাই সিএমকে বললাম এটা চাবি বের করে খুলতে। সিএম অনেক চেষ্টার পর খুলল। তারপর রুমের ভিতরে গিয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম, কারণ রুমের ভিতরে ডিম লাইট জ্বলতেছে। সেই আলোয় তিশার ঘুমন্ত মুখটা মায়াবী লাগতেছে।
সবাই তিশার মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে, তাই ওদের একটা ধমক দিয়ে আস্তে করে বললাম, ওই তোরা সবগুলো ওইদিকে তাকিয়ে থাক, আমি ডাক দিব, এদিকে তাকাবি, তার আগে না। ওরা কথা মতো ঘুরে গেল। আমি গিয়ে তিশার পাশে মাটিতে হাঁটু দিয়ে বসলাম। তারপর তিশার নিয়ন আলোয় মায়াবী মুখটা দেখতে লাগলাম। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রিয়াদ আস্তে করে বলল, কিরে, এভাবে তাকিয়ে থাকবি নাকি এবার যাবিও? কোনটা? রাত 2টা বাজতে চললো। হুম। তারপর তিশাকে আস্তে করে ডাক দিলাম। তিশা চোখ খুলে তাকাতেই আমি ক্লোরোফর্ম স্প্রে করলাম। ব্যাস, মহারানী অজ্ঞান হয়ে গেল। তারপর আমি তিশাকে কোলে তুলে নিলাম। তিশাকে নিয়ে সোজা গুদাম ঘরে নিয়ে আসলাম। তারপর তিশাকে একটা চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে দিলাম। তারপর পানি ছিটিয়ে দিতেই তিশা চোখ খুলে তাকালো। তিশা আন্দাজ করতে লাগলো সে কোথায় আছে। তারপর আমাকে দেখে জিজ্ঞেস করলো, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? আর এবার বেঁধে রেখেছেন কেন? আমার সাথে ওই সময় যে তেরা কথা বলছিলে তার ফল। আর বিয়ের আগে তোমাকে জ্বালিয়ে নেই, বিয়ের পর তো আর পারবো না, তাই না? ক্ষমতা আছে বলে আমার উপর অত্যাচার করবেন, এটাই কি ঠিক? বাবু, তুমি রাগ করছো? আপনি ছাড়ুন, আমি বাসায় যাব। আগে কথাটা শোনো, তারপর ছেড়ে দিব। আমি নিজে গিয়ে তোমাকে নামিয়ে দিয়ে আসবো। বলুন। আই লাভ ইউ। তিশা ফিক করে হেসে দিল। আমি হাসিটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, তাই জিজ্ঞেস করলাম, এভাবে হাসছো কেন? ভালোবাসার মানুষের উপর এভাবে টর্চার করা যায় বুঝি? কি করব বলো, ভালোবাসার মানুষটার কথা শুনতে চায় না, তাই করতে হয়। যেমন তখন তুমি কথাটা শুনে নিতে, তাহলে আজকে এই সমস্যাটায় পড়তে হতো না। লেকচার দেয়া শেষ? হুম। লেকচার দেয়া শেষ হলে আমাকে বাসায় দিয়ে আসুন তো। ওকে। তিশা কোনো কিছু না বলে চুপ করে বসে রইল। তারপর তিশার হাত পা খুলে দিয়ে বললাম, গাড়িতে গিয়ে বসো, আমি একটু পরে আসতেছি। তিশা গিয়ে গাড়িতে গিয়ে বসলো। আমি রিয়াদের বাসায় পাঠিয়ে দিয়ে গাড়িতে এসে বললাম। তারপর তিশাকে তার বাসার পিছনের গেটের কাছে নিয়ে গেলাম। তারপর তিশাকে বললাম, এরপর থেকে যদি ফোন কাটো তাহলে এবারের চেয়েও খারাপ কিছু হবে। পারিনি তো এটা। যাও, এখান দিয়ে রুমে চলে যাও, আমি গেটে বাহির থেকে তালা দিয়ে যাইতেছি। তারপর তিশা তার বাসায় চলে গেল। আমি গেট লাগিয়ে দিয়ে চলে আসলাম। এভাবে কেটে গেল দিনগুলো। বিয়ের দিনটা চলে আসলো। রাতে বিয়ের কাজ শেষ করে তিশাকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। তিশা কান্নায় ভেঙে পড়ছে। আমার কাঁধে মাথা দিয়ে তিশা কান্না করতেছিল। এই সময় সবার অবস্থাই খারাপ থাকে, তাই আমি সান্ত্বনা দিতে থাকি। তিশা কান্না করতে করতে আমার কোলেই ঘুমিয়ে গেল। আমি আর ডিস্টার্ব না করে বসে রইলাম। বাসায় এসে তিশাকে নিয়ে সবাই গেল রুমে। আমি রিয়াদের সাথে ছাদে গেলাম। রাত 12টা ছুঁই ছুঁই। এমন সময় আব্বু ছাদে এসে আমাকে বলল, এখানে কি করো তো রাতে? এমনি দাঁড়িয়ে আছি। যাও রুমে যাও, মেয়েটা একা একা বসে আছে রুমে। কালকে গল্প করবে না হয় রিয়াদের সাথে। বলেই নিচে চলে আসলাম রুমে। রুমে এসে দেখি তিশা বসে আছে চুপ করে খাটের উপরে। আমি আর কিছু না বলে চুপচাপ গিয়ে তিশার পাশে বসলাম। তিশা একদম আগের মতোই বসে আছে। ভাবলাম হয়তো লজ্জা পাচ্ছে মেয়েটা, তাই আস্তে করে মাথায় কাপড়টা তুলে দেখি তিশার নিচের দিকে তাকিয়ে আছে। আমি থুতনিতে ধরে মুখটা দেখলাম, এক টুকরো চাঁদ যেন আমার রুমে বসে আছে। ভাবলাম তিশার মনটা হয়তো এখনো খারাপ, তাই কথা বললে ভালো হবে। কিন্তু ম্যাডাম যেই ভাব নিয়ে বসে আছে, মনে তো হয় না কথা বলবে। তাই একটু বাজিয়ে দেখি কি করা যায়। তাই তিশাকে লিপ কিস করার জন্য এগিয়ে গেলাম, কিন্তু তিশা কোনো রেসপন্স নেই। তাই আমি সুযোগ মিস করলাম না। ম্যাডাম হয়তো লজ্জা পাচ্ছে, তাই এমন মনে করে আমি কিস করে বসলাম। আমি কিস করেছি মিনিট খানেক হবে, কিন্তু তিশা এখনো রেসপন্স করার নাম নাই। তাই কিছুটা অবাক হয়ে তিশাকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার, এভাবে বসে আছো কেন? তো কি করব?
তুমি কিস করার সময় রেসপন্স করো নাই কেন? আপনার কাছে আমার ফিলিংসের কোনো দাম আছে নাকি? আপনি নিন, আমাকে নিয়ে নিজের ভোগ মিটান। মানে? আপনার যা খুশি আপনি করে নিন, আমি কিচ্ছু বলবো না। আপনি তো আমার চাকরিটা নিয়ে নেবেন, এরপর আর যা যা ভালো লাগে তাই করুন। কথাগুলো শুনে পায়ের রক্তটা এক লাফে মাথায় উঠে গেল। এতটা নিচু হব আমি ভাবলো কি করে? কি এমন করলাম যে এমন ভাবলো? মাথায় আর কিছু কাজ করলো না। ঠাস করে তিশার গালে চর বসিয়ে দিলাম। তিশা গালে হাত দিয়ে মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে রইল। তখন তিশাকে বললাম, হয়তো আমি খারাপ হতে পারি, তবে এতটা খারাপ না যতটা তুমি ভাবছো। যাক, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। বলেই একটা বালিশ আর চাদর নিয়ে চলে গেলাম সোফায়। আর কোনো কথা না বলে শুয়ে গেলাম। রাগে মাথা ব্যথা করতেছে, তাও চুপ করে শুয়ে আছি। আর তিশাকে কি বলবো? তিশার সাথে এই কয়েকদিনে অনেক কিছু হয়ে গেছে, তাই খারাপ ভাবতে পারে, তবে এতটা নিচু ভাববে এটা কল্পনাও করিনি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না। সকালে তিশার ডাকে ঘুম ভাঙল। চোখ খুলে তাকিয়ে দেখি জানালা দিয়ে রোদ্রুম এসে পড়েছে। তখন তিশা বলল, অনেক বেলা হয়েছে, এবার উঠুন। চোখ কষলে তাকিয়ে দেখি তিশা চায়ের কাপে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন রাতের কথাগুলো মনে পড়ে গেল, তাই কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। তিশা কিছু না বলে অবাক হয়ে দাঁড়িয়ে রইল আমার যাওয়ার দিকে। ফ্রেশ হয়ে সোজা নিচে চলে গেলাম। নিচে এসে নাস্তা করে রেডি হয়ে বাসায় কিছু না বলে চলে গেলাম ভার্সিটিতে। রিয়াদ আমাকে দেখেই বলল, কিরে, তুই আজকে ভার্সিটিতে? কেন আসতে পারি না? হ্যাঁ, কিন্তু বিয়ের পরের দিন ভার্সিটিতে, এটা কেমন দেখায় না? বেশি বক বক না করে আয়, ওদিকে যাই, ভালো লাগতেছে না। তারপর রিয়াদকে নীরব একটা জায়গায় বসালাম। তারপর রিয়াদকে সব খুলে বললাম। 10টার দিকে আব্বু ফোন দিল, তাই আমি রিসিভ করলাম। আব্বু বলো। কালকে তোমার বিয়ে হয়েছে, আর আজকে সকালে কোথায় চলে গেলা? তাড়াতাড়ি বাসায় আসো। একটু কাজে এসেছি, আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হবে, তাই প্লিজ এই সময়টায় ফোন দিয়ে ডিস্টার্ব করো না। বলেই ফোনটা কেটে দিলাম। তারপর ফোন বন্ধ করে রাখলাম। আমি ফোন কেটে দেওয়াই রিয়াদকে কল দিল। আমি রিয়াদের কাছে থেকেও ফোনটা নিয়ে কেটে দিয়ে বন্ধ করে দিলাম। রাগে চোখ মুখ লাল হয়ে আছে আমার। সারাদিন ক্যাম্পাস আর পার্কে গিয়ে আড্ডা দিয়ে রাতে বাসার দিকে রওনা দিলাম। রাতে বাসায় এসে দেখি সবাই চুপচাপ বসে আছে। আমি কিছু না বলে উপরে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে খেতে চলে আসলাম। তখন আব্বু বলল আমাকে, তিশা মাথা নিচু করে বসে আছে। সারাদিন কোথায় ছিলে? কাজে গিয়েছিলাম শহরের বাইরে। কি এমন কাজ ছিল যে বিয়ের পরের দিনই কাজে যাওয়া লাগলো? একটা বন্ধু অ্যাক্সিডেন্ট করছিল কাল রাতে, তাকে দেখতে গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে ফোনটা বন্ধ করে দিয়েছিলে কেন? এমনি, হসপিটালের অন্য রোগীদের সমস্যা হবে তাই ফোন বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, বসো, খাবে। আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। এসে ভালো লাগছিল না, তাই শুয়ে গেলাম। কিছুক্ষণ পর তিশা রুমে আসলো। আমি শুয়ে আছি দেখে আর কিছু বলল না, চুপ করে শুয়ে রইল। কিছুক্ষণ পর হঠাৎ তিশা উঠে আমার কাছে এসে বলল, সরি, আসলে কালকে আমি না বুঝে ওসব বলে ফেলেছিলাম, তাই প্লিজ কিছু মনে রাখবেন না, প্লিজ। কিছু না বলে চুপচাপ শুয়ে রইলাম। তখন তিশা আবার বলল, আসলে কালকে প্রেশারটা একটু বেড়ে গিয়েছিল তো, তাই কি বলতে কি বলে ফেলেছি, প্লিজ মাফ করে দিন। আরে না, আপনি ঠিকই বলেছেন। আমি একজন হার্টবিহীন একটা মানুষ, আমার কাছে মাপ চাওয়ার কিছু মানেই হয় না। সরি, প্লিজ ওসব কথা ভুলে যান। সরি তো আমার বলা উচিত। আপনার চাকরিটা কেড়ে নিয়েছি, ভুল হয়ে গেছে আমার। তার উপরে আপনাকে বিয়ে করে আপনার জীবনটা নষ্ট করে দিলাম। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তিশা কিছু না বলে চুপ করে বসে রইল। তাই আমি আবার বললাম, আপনি পরশুদিন থেকে চাকরিতে জয়েন করতে পারবেন। বাসার আর চাকরির দিকটা আমি সামলে নিব।
তিশা এবার মাথা তুলে আমার দিকে তাকালো। আমি আবার বললাম, আর বাকি রইল আপনাকে বিয়ে করেছিলাম, আপনি যখন চাইবেন আমি তখনই ডিভোর্স দিয়ে দিব। আপনাকে তো আপনার আগের লাইফতে ফিরিয়ে দিতে পারবো না, তবে আপনি চাইলে জরিমানা বাবদ যা টাকা চাইবেন আমি তাই দিব। কথাটা শুনে তিশার চোখে পানি চলে আসলো। তবুও কেন জানি মায়া হলো না, কারণ আমাকে নিয়ে এত নিচের চিন্তা করবে তিশা আমি ভাবতেও পারি নাই। তাই বললাম, আপনি যা চাইবেন তাই পাবেন, আর পারলে আমাকে মাফ করে দেবেন প্লিজ। তিশা আর কিছু না বলে খাটে চলে গেল। আমি কিছু না বলে শুয়ে রইলাম। তারপর তিশার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে চোখ খুলে তাকিয়ে দেখি তিশা সামনে দাঁড়িয়ে, তাই উঠে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হয়ে রেডি হচ্ছিলাম, তখন তিশা আমাকে বলল, আজকেও কি কোনো কাজ আছে নাকি? কেন? না মানে আজকে আমাদের বাসা থেকে লোক আসবে, আপনি যদি থাকতেন তাহলে খুব ভালো হতো। আমি আর কিছু না বলে নিচে চলে গেলাম। খাবার খেতে বসার পর আব্বু বলল, আজকেও কি কোথায় যাবে নাকি? একটু কাজ আছে। কি কাজ আমাকে বলো, আমি যাচ্ছি, তুমি বাসায় থাকো আজকে। আমি গেলেই হবে, সমস্যা নেই। আর বাসা থেকে সারাদিন কি করব? আজকে বৌমাদের ওখান থেকে লোক আসবে তোমাকে নিয়ে যেতে, তাই বাসায় থাকো আজকে। ঠিক আছে। নাস্তা করে রুমে চলে আসলাম, এসে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর তিশা রুমে আসলো। আপনাকে একটা কথা বলি, রাখবেন প্লিজ? বললেন। আজকে আমাদের বাসা থেকে লোক আসবে, তাদের একটু সময় দিন প্লিজ। এসব আব্বুর কাছে বলে আমার বাইরে যাওয়া আটকে দিয়েছেন, তাই না? সত্যি আমি কিচ্ছু বলিনি। ঠিক আছে, আপনি এখন যান। ওনারা আসলে আমাকে একটু ডেকে দিয়েন, তাহলেই হবে। তিশা চলে গেল। আমি কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। দুপুরে একটু আগে ঘুম ভাঙলো তিশার ডাকে। চোখ খুলে দেখি তিশা কালো একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মাথাটা একটা চক্কর খেয়ে উঠল। কালো শাড়িতে পুরো মোমের তৈরি পুতুলের মতো লাগছে। তিশার দিকে তাকিয়ে হারিয়ে গেলাম কোথায় যেন। তিশার ডাকে হুঁশ ফিরল। আমাদের বাসা থেকে লোকজন চলে এসেছে, উঠে ফ্রেশ হয়ে নিন। আপনি যান, আমি একটু পরে আসতেছি। তিশা চলে গেল। আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর সারাদিন তিশার বাসাদের লোকজন নিয়ে বিজি ছিলাম। সন্ধ্যায় তারা নাকি আমাকে আর তিশাকে তাদের বাসায় নিয়ে যাবে, তাই ওনাদের সাথে চলে গেলাম তিশাদের বাসায়। তিশাকে নিয়ে ভিতরে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে রুমে গেলাম। এসব নাটক করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, তাই রুমে এসে বিছানায় ঘা এলিয়ে দিলাম। তিশা ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আমাকে বলল, থ্যাঙ্কস কেন? এই যে সবাই কিভাবে সামলানোর জন্য, আবারও থ্যাঙ্কস। তারপর ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে বসে রইলাম। এখন সমস্যা হলো আরেকটা, আমি খাওয়ার পরে রাতে সিগারেট খেয়ে ঘুমাই, কিন্তু এখানে আসার সময় সিগারেট নিয়ে আসি নাই। আর এত রাতে বাইরে গেলে এই বাসার লোক ভাববে, তাই বাইরে যেতে পারছি না। তাই বসে বসে ভাবতেছিলাম কি করা যায়। তখনই তিশা রুমে আসলো, হাতে সিগারেট নিয়ে এসে আমাকে বলল, আমি জানি আপনি সিগারেট খান, তাই নিয়ে এসেছি, যান গিয়ে খেয়ে আসেন। আমি সিগারেটটা নিয়ে ছাদে চলে গেলাম আর ভাবতে লাগলাম, তিশা জানলো কিভাবে আমার সিগারেট লাগবে। মেয়েটা দেখি আমার সব নিয়ে নজর রাখে। যাক, এসব ভাবতে ভাবতে সিগারেট খেয়ে নিচে চলে আসলাম। রুমে এসে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর আরামের ঘুমে হারিয়ে গেলাম। সকালে তিশার ডাকে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি তিশা কফি নিয়ে দাঁড়িয়ে আছে। কফিটা হাতে নিয়ে উঠে বসলাম। তখন তিশা বলল, উঠে ফ্রেশ হয়ে নিন, নাস্তা করবেন। যাচ্ছি। তারপর চলে গেলাম ফ্রেশ হতে। নাস্তা করে রুমে এসে তিশাকে জিজ্ঞেস করলাম, বাসায় ফিরবো কবে? কাল বিকেলে চলে যাব আমরা। এভাবে কেটে গেল 2 দিন। তিশাকে নিয়ে আমি বাসায় চলে আসলাম। কিছুদিন এভাবে পার হয়ে গেল। তিশা এখন একটু স্বাভাবিক হয়ে যাচ্ছে। সে চাকরিতেও জয়েন করেছে।
তবে তার পোস্টিং থানাতেই করিয়েছি, যেন নিজের মতো সে চলতে পারে। আর আমিও ভেবে নিয়েছি যে তিশাকে আর কোনো কারণে জ্বালাবো না, সে নিজের মতো করে বাঁচুক। আর আমাকে যে হাড়বিহীন বলেছে, এটার জন্য তাকে শাস্তি পেতে হবে, অনেক জ্বলতে হবে এটার জন্য। একদিন সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম কমিশনার আঙ্কেলের অফিসে। তারপর ওনার সাথে সব কথা শেষ করে বাসায় চলে আসলাম। বিকালে এসে শুয়ে রইলাম। তখন তিশা রুমে আসলো। বিকাল তাই খাটে শুয়েছিলাম, তখন তিশা এসে খাটে শুয়ে গেল। আমি এতদিক না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো, বুকে ব্যথা করতেছে, তাই চোখ খুলে তাকিয়ে দেখি তিশা বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আমি প্রথমে অবাক হলেও তারপর স্বাভাবিকভাবেই শুয়ে রইলাম, কারণ তিশার মায়াবী মুখটা ফুটে আছে। এই ঘুমে এসব ভাবতেছিলাম। তখনই তিশার ওই দিন রাতের কথাগুলো মনে পড়ে গেল। তিশার মাথা বুক থেকে নামিয়ে দিয়ে চলে গেলাম ফ্রেশ হতে। রাতে তিশার মুখের দিকে তাকিয়ে দেখি তিশার মুখটা কালো করে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। তখন তিশাও পিছন পিছন রুমে চলে আসলো। আজকে আকাশের অনেক মেঘ জমেছে, প্রচুর গর্জনও করতেছে আকাশ। তাই আজকে আর ছাদে যাইনি, রুমেই চলে আসলাম। এসে আমি বালিশ নিয়ে সোফায় গিয়ে বসলাম। তখনও তিশা রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে। তাই জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখন থেকে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি দিয়ে তৈরি বলবেন একটু? মানে, সবাই মাটি দিয়ে তৈরি হয়, আমিও মাটি দিয়ে তৈরি। আমার মনে হয় আপনি পাথর দিয়ে তৈরি। আমি আবার কি ভুল করেছি বলবেন একটু? ওই বাসর রাতে ওই কথাটা বলায় আমি আপনার কাছে কতবার ক্ষমা চেয়েছি, আপনি মাফ করেননি আমাকে। আপনার কলিজায় একটু মায়া জন্মায়নি আমার জন্য। এগুলো এখন টানতেছেন কেন? আবার কথা শুনাইতে মন চাইতেছে নাকি? ওই আমি কি বলছি আপনাকে আবারও কথা শোনাবো? তাহলে যান, গিয়ে শুয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে। বলেই মুখে কথা দিয়ে শুয়ে গেলাম। তিশা কিছু বলতে গিয়েও থেমে গেল। আমি মনে মনে হাসতে লাগলাম। তিশা রাগ করে গিয়ে শুয়ে গেল, আমিও চুপচাপ করে শুয়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ তিশাটাকে ঘুম ভাঙলো, তাই জিজ্ঞেস করলাম, কি হয়েছে, ডাকতেছেন কেন? আমার না ভয় করতেছে, আপনিও চলেন না, খাটে আজকে আমার সাথে থাকবেন। ওই আপনি না পুলিশ, আপনার ভয় কিসের? ঢং না করে যান, গিয়ে ঘুমিয়ে পড়ুন। আপনি আসবেন কিনা বলুন। না, আমি পারবো না। তাহলে একটু জায়গা দিন, আমি আপনার পাশে শুয়ে পড়ি। কেন এখন এই পাষাণ মানুষটার কাছে আসলেন কেন? ওই দিন তো খুব বলেছিলেন। মন চেয়েছে তাই, আপনি আবার সেই কথায় খোঁটা দেবেন? আপনাকে এবার একটু সায়স্তা করতে হবে। কইরেন, কিন্তু যান, এখন গিয়ে ঘুমান, অনেক রাত হয়েছে। আপনিও আসেন, না হলে কিন্তু আমি। আচ্ছা আসুন, যাচ্ছি। তবে আপনি এক পাশে, আমি আর এক পাশে থাকবো, কাছে আসবেন না একদম। গল্প বা সিনেমায় দেখি নায়িকা তার স্বামীকে বলে কাছে আসবেন না, আর এখানে তো দেখি সিন পুরোটাই উল্টো। কারণ যার কাছে আমি পাষাণ, তার থেকে আমি দূরেই থাকি, কারণ সে যেন আমার মতো পাষাণ না হয়, তাই। ওকে আসেন, আমি এবার আপনার অবস্থা 12টা বাজিয়ে দেব। তারপর খাটে গিয়ে এক কোণে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে গেলাম। রাত 3টার দিকে ঘুম ভাঙলো, হাত পা নাড়াতে পারছি না, তাই তাকিয়ে দেখি তিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমনভাবে ধরে আছে যে হাত পা একদম আটকা পড়ে আছে। তাই তিশাকে আস্তে করে সরিয়ে দিলাম, কিন্তু উনি গভীর ঘুমে বিভোর, তাই আবার ডাক দিলাম। এবার চোখ খুলে তাকিয়ে বলল, কি হয়েছে, ডাকছেন কেন? আমি একজন মানুষ, কোনো কোলবালিশ না। আর আপনাকে ঘুমানোর আগে কি বলেছিলাম মনে নাই নাকি? তিশা আমাকে ছেড়ে দূরে চলে গেল। আমি তখন হাত পাগুলো ছড়ালাম। তিশাকে বললাম, এভাবে কেউ ঘুমায়? কি করব, আপনি তো ঘুমিয়ে গেছেন, আর আকাশের মেঘ আরো জোরে জোরে ডাকতেছিল,
তাই আপনাকে জড়িয়ে ধরলাম। ভালো করেছেন। এখন এসব মেঘ নাই, শান্তিতে ঘুমাতে দিন। আর সরি পাষাণের পক্ষ থেকে যদি ঘুমের মাঝে বেয়াদবি হয়ে থাকে তার জন্য। তিশার কিছু না বলে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। বিড়বিড় করে কি যেন বলে চুপ হয়ে গেল। আমিও মুখ ঘুরিয়ে শুয়ে গেলাম। পুলিশ হয়ে ভয় পায়, ভাব দেখলে আর বাঁচি না। এসব ভেবে কিছুক্ষণ পর পাশ ফিরতেই দেখি তিশা আমার দিকে তাকিয়ে আছে। তাই জিজ্ঞেস করলাম, আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে ম্যাডাম? তাহলে এভাবে তাকিয়ে আছেন কেন? আমার ঘুম আসছে না, তাই আমি তাকিয়ে আছি। আপনার দিকে তাকাতে যাব কেন? ওহ সরি ম্যাডাম। বলেই আবার পাশে ঘুরিয়ে শুয়ে পড়লাম। তিশার রাগে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, যা আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। এবার দেখো সুন্দরী, তোমাকে আমি কেমন জ্বালাতন করি। আমাকে পাষাণ বলার শাস্তি হারে হারে টের পাবে। এসব ভাবতে ভাবতে দিলাম ঘুমের রাজ্যে পারি। সকালে ঘুম ভাঙলো বুকের ব্যথা। তাকিয়ে দেখি তিশা আবারও বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। সারা রাত জ্বালিয়েছে, এখন আবার শুরু করেছে। মেয়েটার ঘুমানোর কোনো ঠিক নেই। তিশাকে বুক থেকে নামিয়ে আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখি তিশার রাগী মুখ নিয়ে তাকিয়ে আছে। ভাবতেছি এখন আবার কি হলো, এভাবে তাকিয়ে আছে। আমি রেডি হচ্ছি আর সে একভাবেই তাকিয়ে আছে। তাই জিজ্ঞেস করলাম, ম্যাডাম আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার মতো পাগলের দ্বারা সব সময় ভুল হয়ে থাকে, এটা আবার নতুন কি? মানে? আপনি আমার ঘুমটা ভাঙলেন কেন, আগে এটা বলেন। আমি উঠবো তাই আপনার ঘুম ভাঙাতে হয়েছে, তার জন্য সরি। আমার কাঁচা ঘুমটা ভেঙে এসে সরি বলতেছেন, আর আমাকে ম্যাডাম বললেন কেন, এটা বলেন। আসলে আমি পাষাণ মানুষ তো, তাই ভাবলাম আপনার মতো ভালো মানুষদের সম্মান দিয়ে কথা বলি। থাক, নতুন করে আর ঢং করতে হবে না। আমাকে নাম ধরে ডাকেন, তাতেই আমি খুশি। নাটক কি আমি শুরু করেছি না আপনি? এটা আগে বলেন। এখন আমি আবার কি করলাম? সারা রাত ঘুমাতে দেননি, তার উপরে সারা রাত জড়িয়ে ধরিয়েছিলেন, একটুও ঘুমাতে পারিনি। আর সকাল না হতেই আবার নাটক শুরু করে দিয়েছেন। ঘুমের মধ্যে এত কিছু আবার হিসাব করা যায় নাকি? আপনি এত রাতে আমাকে জড়িয়ে ধরেছিলেন, আমি তো কিছু বলিনি। মিথ্যা বলবেন না। আমি যে মিথ্যে বলিনি এটার প্রমাণও আমার কাছে আছে। মানে? তারপর তিশা তার মোবাইলটা হাতে নিয়ে কি যেন বের করে আমার সামনে মোবাইলটা তুলে ধরলো। তাকিয়ে দেখি আমি তিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি, আর সেটা সেলফি তুলে রেখেছে। তারপর আমাকে বলল, দেখেছেন কে মিথ্যুক? এবার বলেন, আমি যে আপনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিলাম এটার প্রমাণ আছে, নাকি সবকিছু বানিয়ে বলে দিয়েছেন? কি বলবো, এখন মাথাতেই আসছে না। আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই তিশাকে বললাম, আমি কি আপনার মতো নাকি যে এভাবে পিক তুলে বেরাবো? কেন? তুললে কি হয়? আপনি এগুলো কেন তুলেছেন? এগুলো বাইরে দেখিয়ে আমার নাম খারাপ করবেন, তাই তো? মিস্টার রাজ, আপনি হয়তো ভুলে গিয়েছেন আমরা এখন স্বামী স্ত্রী, তাই এগুলো বাহিরে প্রকাশ করলে কিচ্ছু হবে না। যাই হোক, আমি আপনার মতো ছবি তুলে বেড়াই না যে কি করেছেন না করেছেন। তাই নাকি? আর আপনার সাথে বক বক করার সময় নাই, আমি গেলাম। আপনি নিচে আসেন তাড়াতাড়ি নাস্তা করার জন্য। বলেই নিচে চলে আসলাম। কিছুক্ষণ পর তিশাও নিচে আসলো। তারপর সবাই মিলে নাস্তা করতে বসলাম। খেয়াল করলাম আব্বু আম্মুর মুখটা হালকা একটু ভার করে খাচ্ছে। তাই জিজ্ঞেস করলাম, কি হয়েছে আব্বু, এভাবে মন খারাপ করে খাচ্ছ কেন? না, আসলে আমাদের যিনি সিকিউরিটি ইনচার্জ ছিলেন ওই পুলিশ অফিসার কাল রাতে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাই মনটা খারাপ। ও, আপনি কি যাবেন জানা যায়? মনে হয় না পারবো, তবে তুমি গিয়ে ওই দিকটা সামনে নিও। ওকে। তো এখন সিকিউরিটি ইনচার্জ কে হয়েছে? একজন লেডি পুলিশ অফিসার এসেছে তার জায়গায়। বাইরে হয়তো বসে আছে, যাওয়ার সময় তার সাথে পরিচয় হয়ে যাস। ঠিক আছে। তবে মেয়েটাকে কেমন চেনা চেনা লাগলো, কোথাও যেন দেখেছি মনে হয়, নতুন, তাই কিছু জিজ্ঞেস করিনি। ও ঠিক আছে, আমি দেখছি। তারপর খাওয়া দাওয়া করে বাইরে গিয়ে দেখি একটা মেয়ে দূরে দাঁড়িয়ে সবাইকে তার কাজ বুঝিয়ে দিচ্ছে।
তাই ওনার কাছে গেলাম। কাছে গিয়ে মেয়েটাকে ডাক দিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ এটা আমারই ফ্রেন্ড নিথি। তাই বললাম, ওই নিথি, তুই এখানে? আজ থেকে তোদের বাসায় সিকিউরিটি ইনচার্জ। সেই কলেজ লাইফে ছেড়ে গিয়েছিলি আমাদের, আর এখন ইউনিফর্মে দেখছি তোকে। এতদিন পুলিশে ছিলাম, কিছুদিন হলো এই শহরে ট্রান্সফার হয়ে এসেছি। এর মাঝে কাল রাতে নাকি এখানে ইনচার্জ মারা যায়, তাই আমাকে পাঠানো হয় ইনচার্জ হিসেবে। ও, তো তোর কি অবস্থা এটা বল। ভালোই তো, তোর কি অবস্থা? একদম বাজে, আর বলিস না অবস্থার কথা। কেন, কি হয়েছে আবার? শুনলাম বিয়ে করেছিস, তাহলে আবার সমস্যা কি হলো? অনেক ঘটনা, এখন বলার সময় নেই। তোর সাথে বিকেলে কথা বলবো, এখন যেতে হবে আমাকে। ওকে। তারপর চলে আসলাম ভার্সিটিতে। তারপর কয়েকটা ক্লাস করে চলে গেলাম ওইখানে। সব ঝামেলা শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে এসে বসলাম। তারপর তিশার হাতে কফি নিয়ে আমার সামনে আসে আর বলল, সারাদিন আপনার ফোন বন্ধ ছিল কেন? বিয়ে করতে গিয়েছিলাম তাই। ও, তা মেয়েটা কেমন দেখতে? আমার থেকে সুন্দর নাকি কালো? এত সব জানি না, তবে সেই মেয়েটাকে মানুষকে আর যাই হোক পাষাণ হার্টবিট ভাববে না। ওই, আপনাকে শেষবারের মতো বলছি, আর কোনোদিন যদি ওই কথাটা খোটা বা খোঁচা দিয়ে বলেন, তাহলে আপনার গলা টিপে মেরে ফেলবো। কেন, মিথ্যা বলছি নাকি আমি? না, মিথ্যা বলেননি, তবে এই কথাটা মনে রেখে অনেক কিছু এড়িয়ে যাচ্ছেন, এটা যা আপনি নিজেও জানেন না। তাই নাকি? কি নজর আন্দাজ করে যাচ্ছি শুনতে পারি একটু? আমি যে আপনাকে এখন পছন্দ করি, এটা কি আপনার চোখে পড়ে না? খোদা, তোমার লীলা বোঝার ক্ষমতা কারো নাই। মানে আমার মতো পাষাণের জন্য যে কারো মন ভালোবাসা থাকতে পারে, আমি তা জানতাম না। মাওলা কি খেলা খেলো তা শুধু সে নিজেই ভালো জানে। ওই কথা একদম ঘুরাবেন না, আর যদি এসব নিয়ে খোটা দিয়েছেন তাহলে খবর আছে, বলে দিলাম। ঠিক আছে, তবে আপনিও আমার থেকে দূরে দূরে থাকবেন। কেন? বলা তো যায় না, কখন একলা পেয়ে আমাকে ধরে বসেন, আর আমিও চাই না কারো প্রতি অ্যাট্রাক্ট হতে। আপনি কিভাবে ভালো না বেসে থাকবেন আমিও দেখব। আর যাই হোক, আপনাকে ভালোবাসবো না, আপনাকে। কেন, আমি দেখতে সুন্দর না, নাকি অন্য মেয়েকে পছন্দ হয়েছে? তিশার কথাটা শুনে মাথাটা কেমন করে যেন উঠল, মনের ভিতরে একটা চিন্তা ঢুকে গেল। তিশা নিজেই বলে দিল তাকে শায়েস্তা করার উপায়টা। তাই বললাম, ঠিক ধরেছেন, আমি অন্য কাউকে পছন্দ করি। মানে? আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, কিন্তু আপনাকে বলার সাহস পাচ্ছিলাম না। আজকে আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন, তাই ভাবলাম বলেই দিই। ও, তা মেয়েটা কে? কেন, আপনি দেখতে চান নাকি তাকে? আচ্ছা, আমি 3-4 দিনের মধ্যে আপনার সাথে দেখা করিয়ে দিব। ঠিক আছে, বলে তিশা চলে গেল। কিন্তু আমি পড়ে গেলাম টেনশনে, কোথা থেকে মেয়ে পাবো যে তিশার সাথে দেখা করাবো। শালা এখন মেয়ে কোথায় পাই দেখা করাবো? চাক, এসব নিয়ে পরে ভেবে দেখব। এসব ভাবতে ভাবতে নিচে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে গেলাম। সিগারেট টানতে টানতে তিশার কথাগুলো ভাবতে লাগলাম। মেয়েটা কি সত্যি ভালোবাসবে নাকি এমনি মজা করে বলছে? তিশাকে আমিও ভালোবাসি, তবে এত তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে গেলে কিভাবে হবে? আর তাছাড়া তিশার কিছু শাস্তি এখনো পাওনা আছে। এত সহজে মাফ করে দিলে ভবিষ্যতে এই মেয়ে আমাকে জ্বালিয়ে খাবে, তাকে আরো শাস্তি পেতেই হবে। এসব ভাবতে ভাবতে সিগারেট শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে বসে আছি, তখনই তিশা রুমে আসলো। এসে আমাকে বলল, আপনি কি কাউকে ভালোবাসেন, নাকি আমাকে রাগানোর জন্য বলেছেন কথাটা? আপনার কি মনে হয়? আপনি মজা করছেন আমার সাথে, তাই না? ম্যাডাম, আপনার সাথে মজা করার সাহস আমার নাই, তাই যা বলেছি সব সত্য। তিশার কিছু না বলে গিয়ে শুয়ে পড়ল। আমিও মনে মনে হেসে উড়িয়ে দিলাম। সকালে উঠে দেখি তিশা এখনো ঘুমাচ্ছে, তাই আমি চলে গেলাম ফ্রেশ হতে। এসে রেডি হচ্ছিলাম, তখনই নজর পড়ল তিশার দিকে।
মেয়েটা এলোমেলো হয়ে ঘুমাচ্ছে, আর তাই তিশা খাটের একদম এক কোণায় চলে গেছে। আর একবার নড়লেই নিচে পড়ে যাবে, পড়ে গেলে তিশা ব্যথা পাবে। তাই খাটের পাশে গিয়ে তিশাকে ওখান থেকে সরিয়ে মাঝখানে আনতে যাব, তখনই তিশা সজাগ হয়ে যায়। আমি কিছুটা ঘাবড়ে যাই তিশার এভাবে সজাগ হয়ে যাওয়াই। তখনই তিশা বলে উঠল, ওই, আপনি এত কাছে এসে কি করছেন? আমি সরে আসলাম তিশার উপর থেকে। তারপর তিশাকে বললাম, কিছু না, আমি তো আপনাকে হেল্প করতে গিয়েছিলাম। ঘুমের মানুষ কি কেউ হেল্প করতে পারে নাকি আপনি? নাউজুবিল্লাহ। থাক, এখন আর নাটক করতে হবে না। আরে আপনি খাটের এক পাশে চলে গিয়েছিলেন, তাই আপনাকে হেল্প করতে গিয়েছিলাম। আর আপনি এতগুলো কথা শুনিয়ে দিলেন। কোথায়? আমি তো এখন মাঝখানেই শুয়ে আছি, মিথ্যে বলার জায়গা পান না। চুরি করে ধরা পড়ে গিয়ে এখন বাহানা চালাচ্ছেন, তাই না? বলে তিশা উঠে বসে চুলগুলো গোছাতে লাগলো, আর কেমন যেন দৃষ্টি দিয়ে আমার দিকে তাকালো। তাই আমি বললাম, সত্যি আমি কিছু করি নাই। ওকে যান, মাফ করে দিলাম। জানি আপনি নিজের অপরাধ নিজে স্বীকার করবেন না। এবার রাগটা মাথায় উঠে গেল। বারে বারে একটা কথা নিয়ে খুঁচিয়ে যাচ্ছে, তাই তিশাকে একটা টান দিলাম। তিশার টানটা সামলাতে না পেরে আমার বুকের উপরে এসে পড়ল। তারপর তিশার ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিলাম। এভাবে মিনিট দুয়েক পরে ছেড়ে দিলাম। তারপর তিশাকে বললাম, জি, এবার বলেন কি বলবেন এখন? আমি অপরাধী এবং আপনার তিশা এখন টাস্কি খেয়ে বসে আছে। কি হয়ে গেল হয়তো বুঝতেই পারছে না, শুধু টাস্কি খেয়ে তাকিয়ে আছে আমার দিকে। তাই আমি বললাম, কি বলবেন, বা শাস্তি দিবেন নাকি? দিলে দেন, না হলে আমি চলে যাব। আপনি এটা কি করলেন? অপরাধী হতে যা করা লাগতো তাই করলাম, কারণ বিনা দেশে অপরাধী হতে চাই না। তাই অপরাধটা করেই ফেললাম। আপনি আমাকে কিস করার অপরাধে অপরাধী বানিয়েছেন, তাই কিস করতে হলো। লিপ কিস নিয়েও স্বপ্ন থাকে, এটা আগে জানতাম না। তা কি স্বপ্ন ছিল আপনার? মেয়েরা যে পাগল তা আপনাকে দেখলেই বুঝে ফেলা যায়। এসব বাজে স্বপ্ন দেখা বাদ দিয়ে খেতে আসুন। আমাকে আজকে বাসায় রেখে আসবেন আপনি। আমি থাকবো না, এমন একটা চরিত্র। তিশা কথাটা আর বলল না, তাই আমি জিজ্ঞেস করলাম, কি হলো, কথাটা শেষ করেন। না, আপনি যে লোক, এক কথার শোধ এখনো তুলতেছেন। আবার কিছু বললে তো শেষই সব। তার চেয়ে ভালো আপনি আমাকে বাসায় রেখে আসবেন। আর আপনি অনেক খারাপ। খারাপ, পাষাণ, চরিত্রহীন, আর কিছু আছে নাকি? থাকলে বলে ফেলেন, আমিও শুনে নেই একবারে। আমি যে এসব বলেছি, এসবের পিছনে কারণ আছে, বুঝছেন? কি কারণ বলেন তো শুনি। প্রথমত, আপনি আমাকে এক প্রকার জোর করে বিয়ে করেছেন। তারপরে ভুলে একটা কথা বলে ফেলেছি, আপনি এখনও সেটার জন্য রাগ করে আছেন আমার উপরে। তারপরে আবার আজকে অনুমতি ছাড়াই আমাকে টাচ করেছেন। ওহ, আর আপনি একদম সাধু, তাই না? এখন সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আমি কখনো ভুল করি না, কারণ আমি আইনের লোক, তাই আইন অমান্য করি না। ওহো, আপনি যে মাদার তেরেসা তা তো আমি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, এসব বক বক বাদ দিয়ে নিচে আসেন, আপনার জন্য নাস্তা রেডি করতেছি। তিশার কিছু না বলে চলে গেল ফ্রেশ হতে। আমিও রেডি হয়ে নিচে চলে আসলাম। তারপর নাস্তা করে চলে গেলাম ভার্সিটিতে। সন্ধ্যায় বাসায় এসে দেখি তিশা এখনো আসে নাই, হয়তো কাজ আছে তাই আটকে রয়েছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসেছিলাম, তখনই আম্মু রুমে আসলো। তাই জিজ্ঞেস করলাম, আম্মু কিছু বলবে? দেখ, সন্ধ্যা হয়ে এসেছে, এখনো তিশা আসেনি। তুই একটা খোঁজ নিয়ে দেখ কোথায় আছে মেয়েটা। আচ্ছা, আমি ফোন দিতেছি, তুমি চিন্তা করো না। দিয়ে আমাকে জানাস। তারপর আম্মু চলে গেল। আমি ফোনটা হাতে নিয়ে তিশাকে কল দিলাম। প্রথমবার ঢুকলো না, তাই আবার কল দিলাম। এবার কল ঢুকলো, সাথে সাথেই ফোনটা রিসিভ করলো। তাই বললাম, কি হ্যালো ম্যাডাম, আপনি কোথায় এখনো? বাসায় আসেননি কেন? আমার জন্য এত চিন্তা করেন আপনি? আগে তো জানতাম না। জি, আমি না, আপনার শাশুড়ি এসে বলল তাই ফোন দিয়েছি। আপনি আমাকে নিয়ে একটু চিন্তা করেন না। না, অপ্রয়োজনীয় কাজ আমি করি না। কি? আমাকে নিয়ে চিন্তা করা আপনার কাছে অপ্রয়োজনীয়?
এখন বলেন কোথায় আছেন আর আসতে কতক্ষণ লাগবে? আসতে ঘন্টাখানিক লাগবে, আম্মুকে বলে দিয়েন। বলেই ফোনটা কেটে দিল। মেয়েটা হয়তো রাগে ফেটে যাচ্ছে। এসব চিন্তা বাদ দিয়ে চলে আসলাম নিচে। কিরে, বৌমা কোথায় আছে? এখন পর্যন্ত কিছু বলছে? তিশা একটা কাজে আটকে গিয়েছিল, ঘন্টাখানেকের মাঝে চলে আসবে। তারপর আমি রুমে এসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর তিশা চলে আসলো। রুমে এসে আমাকে দেখে বিড়বিড় করে কি যেন বলে, ফ্রেশ হতে চলে গেল। আমিও ভান ধরে বসে রইলাম। ফ্রেশ হয়ে এসে আমাকে দেখে কিছুক্ষণ রাগীভাবে তাকিয়ে দেখে বলল, ওই আপনি বিছানায় বসেছেন কেন? কেন, কি হয়েছে আবার? আপনি সোফায় থাকবেন, যান গিয়ে সোফায় বসেন। আপনি খাটে বসতে পারবেন না। যার মনে আমার প্রতি ভালোবাসা নেই সে খাটে বসতে পারবে না। ওকে, বসবো না খাটে, তবে আপনি চাইলে কিন্তু আমি অন্য রুমে চলে যেতে পারি। ওই আপনি এখান থেকে যান, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে, বলে দিলাম। ওকে বলেই একটা ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে চলে আসলাম নিচে। মনে মনে অনেক হাসি পাচ্ছে তিশার কথা ভেবে। রাতে খাওয়া দাওয়া করে রুমে বসেছিলাম, তখনই তিশা এসে বলল, কালকে আমি বাসায় যাব, আমাকে নিয়ে গিয়ে রেখে আসবেন। কেন, আপনার হাত পা নেই? আছে, তবু আপনি আমার সাথে যাবেন। আপনি একা চলে গেলে কি হয়? আপনাকে যেতে বলেছি ব্যাস, আর আপনি এভাবে আচরণ করছেন কেন? কি এমন করে ফেলেছি আমার সাথে যেভাবে কথা বলছেন? ওকে, চেষ্টা করব। আরেকটা কথা, আমি জানি আপনার কোনো গার্লফ্রেন্ড নেই, অযথা ঢপ মারবেন না আমার সামনে। ওকে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যান গিয়ে। আপনি আজ থেকে খাটে থাকবেন। পারবো না, কারণ আপনার ঘুমানোর স্টাইল ভালো না। আপনাকে সোজা কথা কাজ হবে না, বুঝেছি। ওকে, ঘুমান, গুড নাইট। বলেই তিশা খাটে গিয়ে শুয়ে গেল, আর আমি সোফায় গিয়ে ঘুমে গেলাম। শুয়ে সে ভাবতে লাগলাম যে কি হলো ম্যাডামের, যে আজকে এত রেগে কথা বলতেছে। এসব ভাবতে ভাবতে পাড়ি জমালাম ঘুমের রাজ্যে। সকালে ঘুম ভাঙলো তিশার ডাকে। তাকিয়ে দেখি তিশা কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে সজাগ হতে দেখে তিশা বলল, গুড মর্নিং। মনে মনে ভাবতে লাগলাম আজকে সূর্য কোন দিক দিয়ে উদয় হয়েছে যে মিষ্টি করে কথা বলতেছে। তখন তিশা আবার, এত ভেবে লাভ নেই, এটা বলুন বিছানায় ঘুমটা কেমন হলো? তিশার কথা শুনে টাসকি খেয়ে গেলাম। তাকিয়ে দেখি আমি বিছানায় শুয়ে আছি। লাফ দিয়ে উঠে বসলাম। তিশাকে জিজ্ঞেস করলাম, আমি এখানে আসলাম কিভাবে? আমি তো রাতে সোফায় শুয়েছিলাম। আমি এনেছি আপনাকে বিছানায়। কেন? কারণ স্বামী থাকতে একা ঘুমাতে ভালো লাগে না, তাই। এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, বলে দিলাম আমি। তো কি করবেন আমাকে? আপনাকে আমি সুন্দরবন ট্রান্সফার করাবো। আমাকে সুন্দরবন পাঠালে যে আপনাকেও সুন্দরবন যেতে হবে, কারণ আম্মু তো ওখানে একা একা যেতে দেবে না, তাই। আপনি আমাকে বিছানায়, আপনাকে কিভাবে? কেন, কোলে করে? আপনি আমাকে কোলে নিয়েছে নাকি মিথ্যা বলতেছেন? কেন, আপনাকে কোলে নিতে পারবো না নাকি? মনে রাখবেন আমি পুলিশের ট্রেনিং নিয়ে এসেছি। আপনি মেয়েটা আসলেই খারাপ। কেন, কি করেছি আমি? না, আপনি কি করবেন? যা করেছে তা তো আমিই করেছি। এটা বুঝতে এতদিন লাগলো? যান গিয়ে ফ্রেশ হয়ে নিন। কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করতে আসলাম। নাস্তা করার সময় তিশা তাকিয়ে কেন যেন মুস্কি মুস্কি হাসতেছে। আমি কাহিনীটা বুঝতে পারছি না। তখন আব্বু বলল, রাজ, আমি চাই তোমরা দুজন কোথাও থেকে কিছুদিন ঘুরে আসো। কথা শুনে বুঝতে পারলাম তিশার হাসির কারণ। তাই আব্বুকে বললাম, একটা কাজ আছে, কিছুদিন পরে যাব, এখন হাতে সময় নেই। কথাটা শুনে তিশার মুখটা কালো করে রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান ধরে বসে আছি। কাজ সারা জীবন করা যাবে, আপাতত গিয়ে ঘুরে আসো। ঠিক আছে, সপ্তাহখানেক পরে যাব, এখন কাজটা করাই লাগবে। ওকে, তাহলে আজকে একটু গিয়ে দিশাকে নিয়ে ঘুরে আসো। ওটা মনে হয় ডিউটি আছে, আর আমারও ভার্সিটি আছে। পরে এক সময় নিয়ে যাব তিশাকে ঘুরতে। শুক্রবারও তোমার ভার্সিটি খোলা থাকে নাকি? আগে তো জানতাম না। আব্বুর কথা শুনে মনে পড়লো আজকে শুক্রবার, তাই কথা ঘুরাতে বললাম।
ভার্সিটি নেই, তবে একটা মিটিং আছে, সেটাতে থাকতে হবে। তোমাকে তো আর জোর করা যাবে না, না হলে আবার বাড়ি ছেড়ে চলে যাবে। তাই যা ভালো লাগে করো। নাস্তা করে রুমে এসে রেডি হতে লাগলাম। তখনই তিশা রুমে এসে আমাকে বলল, আপনার ভার্সিটিতে কি কাজ আছে? কিছুই নাই। তাহলে আব্বুকে বললেন কেন কাজ আছে? এমনি, কারণ আপনাকে নিয়ে ঘুরতে যাব না, আপনি খুব খারাপ। ও লেলে, আমার বাবুটা, আপনি খুব ভালো। তাহলে চলেন আজকে আপনার ভার্সিটি থেকে ঘুরে আসি। আপনি ভার্সিটিতে গিয়ে কি করবেন? আপনি যা করবেন আমিও তাই করব। আমি তো ভার্সিটিতে যাব না। আজকে আপনি যেতে চাইলে যেতে পারবেন। ওই, আমি আজকে ডিউটি থেকে ছুটি নিয়েছি আপনার সাথে ঘুরতে যাব বলে, আর আপনি বাহানা দেখাচ্ছেন। আর আপনি তো সারা বছরই ঘুরেছেন, তাহলে আবার কি দেখার বাকি রয়েছে? ওই, আপনার ভিতরে কি একটু রোমান্স কাজ করে না? তাড়াতাড়ি ভুলে গেলেন আমি যে হার্টবিহীন একজন লোক। কথাটা বলার সাথে সাথেই তিশা রাগী চোখে আমার দিকে তাকালো। মনে হয় চোখ দিয়ে গিলে খাবে আমাকে। আপনাকে যদি মারতে পারতাম তাহলে রাগটা একটু কমতো। আপনি আমার স্বামী, না হলে ধরে থানায় নিয়ে 420 ভোল্টের শক দিতাম কথাটার জন্য। কিছু না বলে চুপচাপ দাঁড়িয়েছিলাম। তখন তিশা বলে, রেডি হয়ে নিন, বেরোতে হবে। আপনাকে আমার সাথে নিয়ে যাব না। আজকে যদি আপনাকে ধরে নিয়ে থানায় ঢুকিয়ে রাখি, কাকে দিয়ে পাওয়ার দেখাবেন? আমার নিজের কি কম পাওয়ার আছে নাকি? আপনার ওই পাওয়ারের অর্ধেকটা যে এখন আমার কাছেও আছে, তা কি জানেন? আপনার ইদানিং অনেক বেশি বেড়েছেন, তা তো দেখতেই পাচ্ছি। আপনি শুধু মন্ত্রীর ছেলে, আর আমি পুলিশ, তার উপরে আবার মন্ত্রীর ছেলের বউ। পাওয়ার তো থাকবেই। তা তো দেখতেছি। তা বেশি বাড়লে আবার ঘরে এনে বসিয়ে দিব। আপনি তো এটা ছাড়া আর কি বা করতে পারবেন? দেখুন, ঝগড়া করার সময় নেই, সাইড হন, আমাকে যেতে হবে। না করেছে কে? চলুন, আমিও যাব। থুর, যাবই না আজকে বাইরে। এই তো গুড বয়, আজকে বাইরে যাওয়ার দরকার নেই। বিকালে আমাকে নিয়ে ঘুরতে বেরোবেন। পারবো না। ওকে, সেটা বিকালেই দেখা যাবে। বলেই তিশা চলে গেল। আমি টিভি দেখতে লাগলাম। দুপুরে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। তিশা যেন আর ঘুরতে নিয়ে যেতে না পারে সেজন্যই। একেবারে সন্ধ্যায় চোখ খুললাম। চোখ খুলে তাকিয়ে দেখি তিশা রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে। তাই বললাম, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? ওই, আপনাকে না সকালে বললাম বিকালে আমাকে নিয়ে ঘুরতে যাবেন, আর আপনি ঘুমিয়ে সন্ধ্যা পার করে দিলেন। ওহ, তাই তো, সরি, মনে নেই। বলেই একটা ভাব নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। তিশা রাগে ফেটে যাচ্ছে মনে হয়। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে ভাবতেছি এখন কি হবে। কিছুক্ষণ পর তিশা রুমে চলে আসলো। এসে আমাকে বলল, আপনি তখন ওইরকম ভাবে চলে গেছেন কেন? কখন? এখন মনে পড়ছে না, তাই না? আপনি আসলে অনেক খারাপ একটা লোক। বলে রাগ করে গিয়ে তিশা শুয়ে গেল। আমি কিছু না বলে চুপচাপ শুয়ে রইলাম। আর ভাবতে লাগলাম, মেয়েটা রাগলে অনেক সুন্দর হয়ে যায়। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো তিশার ডাকে। তাকিয়ে দেখি তিশা পুলিশ ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে। তাই জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এভাবে ডাকতেছেন কেন? ভার্সিটিতে যাবেন, কয়টা বাজে দেখেছেন? যাচ্ছি বলেই ফ্রেশ হতে চলে গেলাম। রেডি হয়ে নাস্তা খেতে চলে আসলাম। নাস্তা শেষ করে বাসা থেকে বের হতেই দেখি তিশা ডাক দিল। আমার কাছে এসে বলল, আজকে একটু কাজ আছে, তাই বাসায় ফিরতে একটু দেরি হবে। আম্মুকে কিছু একটা বলে ম্যানেজ করে নিয়েন। কি কাজ আছে? নাকি আজকেও জাহান্নামে ভ্রমণ করতে যাবেন? কিছুটা ওই রকম, তবে আজকে কিছু সন্ত্রাসীকে ধরতে যাব। দোয়া করবেন যেন মিশনে সাকসেসফুল হই। পাষাণের দোয়া খোদা কবুল করে নাকি? কথাটা বলার সাথে সাথেই তিশা মুখটা কালো করে বলল, ধর, আপনাকে বলাই ভুল হয়েছে। যান, নিজের কাজে যান। বলেই চলে আসলাম তিশার সামনে থেকে। তিশাও ভারী মুখ করে চলে গেল রুমে। বিকালে ভার্সিটি শেষ করে বাসায় চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ করে মোবাইলে কমিশনার আঙ্কেলের ফোন আসলো। কিসের জন্য ফোন করেছে এই ভেবে রিসিভ করলাম। তখন কমিশনার বলল, রাজ, তুমি কোথায় আছো? আমি তো বাসায়। কেন? তুমি এখনই একটু হসপিটাল আসতে পারবে?
কেন, কি হয়েছে আঙ্কেল? আসলে তিশা কিছু সন্ত্রাসীদের ধরতে গিয়েছিল, সেখানে গোলাগুলি হয় এবং তিশার ডান কাঁধে একটা গুলি লাগে। আমরা তিশাকে হাসপাতালে ভর্তি করেছি। তুমি একটু আসো বাবা। কথা শুনে কলিজায় মুচড় দিয়ে ফেলল। এক অজানা ভয় এসে ঘিরে ধরল আমাকে। মুখ থেকে আওয়াজ আসছে না। হাজারো চিন্তায় মাথায় আসতে লাগলো। কমিশনার আঙ্কেলের ডাকে বাস্তবে আসলাম। হ্যালো বাবা, শুনতে পাচ্ছ তুমি? জি আঙ্কেল, আমি আসতেছি বলে এই ফোনটা কেটে দিয়ে শার্ট গায়ে দিয়ে বেরিয়ে গেলাম। নিচে এসে আম্মুর সামনে পড়লাম। আম্মু আমাকে বলল, কি রে রাজ, তোর চোখে পানি কেন? কিছুটা বিষময় হয়ে চোখে হাত দিলাম। সত্যিই তো পানি জমে আছে। আমাকে বললাম, আম্মু কমিশনার আঙ্কেল ফোন দিয়ে বলল, কেন, কি হয়েছে আবার? আপনাদের মাঝে কারো যদি আমার চ্যানেলে ভয়েস দেওয়ার আগ্রহ থেকে থাকে তাহলে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে সবার উপরে আবার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। যারা আগ্রহী আমাকে পেজে নক করুন। আম্মু কমিশনার আঙ্কেল ফোন দিয়ে বলল, আম্মুকে সব বললাম, তোমরা থাকো, আমি দেখি গিয়ে কি অবস্থা। বলেই আম্মু সামনে থেকে চলে আসলাম। গাড়ির কাছে আসতে আসতে চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ে গেল। গাড়ি নিয়ে চলে গেলাম হসপিটালে। গিয়ে দেখি কমিশনার আঙ্কেল হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। তারপর আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, এখন কি অবস্থা তিশার? অপারেশন থিয়েটারে আছে ডাক্তার, বাহির হওয়ার আগে কিছুই বলা যাবে না। আসো ভিতরে যাই। জি আসুন। তারপর ভিতরে গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর আব্বু আম্মু আসলো। কমিশনার আঙ্কেল গিয়ে আব্বুর সাথে কথা বলতেছে, আর আমি এক কোনায় বসে রইলাম। হাজারো চিন্তা মাথায় আসতেছে, আর চোখ দিয়ে কোনো এক কারণে পানি পড়তেছে। এসব চিন্তার বাধা পড়ল। ডাক্তার বাহিরে আসলো, তখনই তাই উঠে ওনার কাছে গেলাম। ডাক্তার কমিশনারকে বলল, স্যার, যেভাবেই হোক ও পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। রোগীর শরীর থেকে প্রচুর রক্ত গিয়েছে, তাই রক্ত লাগবে এখনই। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। তিশার রক্তের গ্রুপের সাথে আমার রক্তের গ্রুপ মিলে না, তাই রক্ত দিতে পারছি না। তখনই আম্মু বলে উঠল, আমার সাথে তিশার রক্তের গ্রুপ মেলে, তাই আমি রক্ত দিব। বাহিরের রক্তে যদি ভেজাল থাকে তার চেয়ে ভালো আমিই দেই। তারপর ডাক্তার আম্মুকে নিয়ে ভিতরে গেল। আমি আর আব্বু বাইরে বসে রইলাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে অপারেশন সাকসেসফুল জানালো। কথাটা শুনে কলিজে একটু পানি আসলো। তারপর তিশাকে কেবিনে আনলো। আমি একবার শুধু দেখলাম তিশাকে, মুখটা অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। রাত প্রায় 2টা বাজে। এখন ওভাবেই বসে আছি। হঠাৎ মাথায় আসলো আব্বু আম্মু কিছুই খায়নি। তখন আব্বুর পিএসকে বললাম খাবার নিয়ে আসতে। খাবার নিয়ে আসার পর আব্বু আম্মু দুজনকে খেতে বললাম। তখন আব্বু বলল, তুই খাবি না? তোমরা খেয়ে নাও, আমি একটু পরে খাবো বলে বাইরে বেরিয়ে আসলাম। আব্বুর গার্ডদের খেতে পাঠিয়ে দিলাম। আমি দরজার কোনায় দাঁড়িয়ে তিশাকে দেখতে লাগলাম। হাতে সেলাই আর রক্তের ব্যাগ লাগানো। তিশাকে এইভাবে দেখে চোখ দিয়ে এমনি পানি পড়ে গেল। এভাবে কতক্ষণ তিশাকে দেখতেছিলাম মনে নেই। তখন কাঁধে কেউ হাত রাখায় তাড়াতাড়ি চোখগুলো মুছে ফেললাম। পিছনে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু আমাকে বলল, ছেলেদের কান্না করা মানায় না, এসব ভেবে দুঃখ করিস না। আয় ওদিকে গিয়ে বসি। অনেক রাত হয়ে গেছে, তুমি আর আম্মু বাসায় চলে যাও, আমি এখানে আছি। সমস্যা নাই, আমরা এখানেই থাকবো। আম্মু রক্ত দিয়েছে, তাই রাত জাগা ঠিক হবে না, আর তোমারও এখানে থাকাটা ঠিক হবে না। তুমি চলে যাও, কাল আসলেই হবে বলেই আব্বু আম্মুকে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসলাম। আমি আবার এসে তিশার কেবিনে বসে রইলাম। তিশার দিকে তাকিয়ে মনে হাজারো কথা ঘুরতে লাগলো, আর চোখে পানি পড়তে লাগলো। কেন জানি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। চোখ খুললো রোদের আলো চোখে এসে পড়ায়। তাকিয়ে দেখি ডাক্তার তিশার চেক আপ করতেছে। তিশার জ্ঞান ফিরেছে, তাই তারা চেক আপ করতেছে। আমিও চুপ করে বসে রইলাম। চেক আপ করে ডাক্তার আমাকে বলল, এখন উনি ঠিক আছে, তবে ক্ষতস্থানটা শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে। তবে 4-5 দিন পর আমরা ওনাকে ডিসচার্জ করে দেব। থ্যাংক ইউ ডাক্তার। ওয়েলকাম, আপনি কথা বলুন, আমি আসি বলে ডাক্তার চলে গেল। তাকিয়ে দেখি তিশা মুচকি হাসতেছে আমার দিকে তাকিয়ে। কেমন লাগতেছে এখন? ভালোই।
তিশা মুচকে হাসি হাসতেছে। কেন হাসতেছে বুঝতে পারলাম না, তাই জিজ্ঞেস করলাম, কি হয়েছে, হাসতেছেন কেন? আপনি কালকে রাতে আমার জন্য কেঁদেছেন তাই না? না, কাঁদতে যাব কেন? মিথ্যা বলেন কেন? আপনার গালে পানি শুকিয়ে দাগ হয়ে পড়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, তারপরও মিথ্যা বলেন? আরে কালকে অনেক রাত পর্যন্ত সজাগ ছিলাম, তাই এমন হয়েছে আজ। আর চোখে মুখে পানি দিয়েছিলাম, ওইটা হয়তো বা শুকিয়ে আছে। ও, তাই এখানে কেন আপনি? মানে? আমার জন্য তো আপনার মনে মায়া দয়া নেই, তাহলে এখানে বসে আছেন কেন? যান গিয়ে নিজের কাছে মন দিন। আমার মনে হলো এক রাত আপনার সাথে থাকা, তাই থাকলাম, এরপরে আর থাকবো না। তার মানে নিজের দায়িত্ব পালন করছেন আপনি? তিশার চোখগুলো লাল করে আমার দিকে তাকিয়ে রইল। আমি সেটাকেও পাত্তা দিলাম না। সোজা চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি আব্বু আম্মু চলে এসেছে। আমাকে দেখে বলল, রাজ, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে নে, আবার পরে আসিস। না, আমার একটু কাজ আছে, যেতে হবে। আর আব্বু, তুমি এখানে কেন এই সময়? হ্যাঁ, আমি চলে যাব একটু পরে, তুমি কাজ বাদ দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো। না, একটু আর্জেন্ট, তাই যেতে হবে। আর এখানে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিলেই হবে। আসার সময় খেয়াল করে দেখি তিশা কেমন যেন রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমি চলে যাই এখানে, এটা সে চায় না। বেরিয়ে গেলাম, আসলে কোনো কাজ নেই। ওখানে আব্বু আম্মুর সামনে বসে থেকে কি করব, তাই চলে এসেছি। বিকেলে হসপিটাল এসে দেখি আম্মু আর তিশা গল্প করতেছে। আমাকে দেখে বলল, কি রে, তুই কি ভালো হবি না? কেন, আমি আবার কি করলাম? মেয়েটা যে অসুস্থ, তুই সারাদিনে একটা ফোন দিয়ে খবর নিলি না। আসলে একটা জরুরি কাজে ছিলাম তো, তাই ফোন দেওয়ার সময় পাইনি। তুই তোর বাবার হুবহু কপি, একটা চুলও বাদ নাই, কাজ পেলেই সংসার ভুলে যাই। আম্মু, তুমি কি শুরু করলে বলো তো? এটা বাসা না, হসপিটাল। তোর যা ভালো লাগে কর। আচ্ছা, বাদ দাও এই কথাটা, তার চেয়ে ভালো তুমি বাসায় চলে যাও, আমি এখানে আছি। তুই বাসায় যা, কালকে ঘুমাসনি, আজকেও সারাদিন না ঘুমিয়ে আছিস। তুই বাসায় যা, আমি এখানে আছি। আম্মু, একদিন না ঘুমালে কিছু হবে না, তুমি যাও, আব্বু বাসায় একা। ওকে, কিন্তু তিশার খেয়াল রাখবি বলে দিলাম। আচ্ছা, যাও, রাখবো। আম্মুকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি কেবিনে এসে বসলাম। তখন তিশা আমাকে বলল, আপনি তো খুব গুছিয়ে মিথ্যা বলতে পারেন। মানে? আমি কখন মিথ্যা বললাম? সকালে আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কি রাতে কান্না করেছিলেন, আপনি তখন না বলে চলে গেলেন, কিন্তু আম্মু একটু আগে বলল অন্য কথা। কি বলেছে আম্মু? আপনি নাকি আমার জন্য কালকে রাতে কান্না করেছেন অনেক। আম্মু বানিয়ে বলেছে, আমি এরকম কিছুই করিনি। দুনিয়া সবাই মিথ্যা বলে, আর আপনি একটি লোক যে সত্যি কথা বলেন। মানে? আম্মু না হয় মিথ্যা বলেছে, কিন্তু আব্বু, সেও কি মিথ্যা বলবে আমার সাথে? এখন কি বলবো কিছুই বুঝতেছি না। আব্বু এমন জায়গায় ফাঁসিয়েছে যে বলার মতো না। কথাটা কাটানোর জন্য তিশাকে বললাম, আরে তখন তো আম্মু আব্বুকে দেখানোর জন্য অ্যাক্টিং করছিলাম, আর সেটাকে তারা সত্যি মনে করে নিয়েছে। ঢং করে চোখের পানি আনা যায় না মিস্টার রাজ। আপনিও যে আমাকে ভালোবেসেছেন এটা আপনি স্বীকার করছেন না, ভীতু কোথাকার। তিশার কথা শুনে বাইরে চলে আসলাম। ভিতরে থাকলেই প্যাঁচে ফেলবে আমাকে। আর তিশার চোখে চোখ রাখা ক্ষমতা আমার নেই, কারণ মানুষ অভিনয় করে সবকিছু করতে পারলেও চোখের জল আনতে পারে না। তাই তিশার কথার উত্তর দিতে পারলাম না। বাইরে কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখি তিশা শুয়ে আছে। আমি কিছু না বলে কেবিনের সোফায় এসে বসলাম। রাতে খাওয়া দাওয়া করে তিশাকে শুয়ে দিয়ে আমি সোফায় বসে রইলাম। তখন তিশা বলল, আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না কিন্তু এখনো। কোন প্রশ্নের? এই যে আপনি আমাকে ভালোবাসেন কিনা। আপনাকে আমি ভালোবাসতে পারবো না। কেন, কি সমস্যা? এমনি। কেন, জোর করে ভালোবাসতে বাধ্য করবেন নাকি? প্রয়োজন পড়লে তাই করব। প্রথমে আমাকে জোর করে বিয়ে করেছেন, আর এখন বলছেন আমাকে ভালোবাসতে পারবেন না। যা করার করেন, আমি আপনাকে ভালোবাসবো না। ওকে, বাসায় গিয়ে নেই, তারপর আপনার সব রাগ আমি বের করব। আর কিছু না বলে চুপচাপ শুয়ে গেলাম সোফায়। তিশাও শুয়ে গেল।
5 দিন পর তিশাকে বাসায় নিয়ে আসা হলো। ক্ষতস্থানটা কিছুটা শুকিয়েছে। তারপর কিছুদিন কেটে গেল। তিশা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তবে অনেকটা ভালো হয়ে গেছে। বিকালে বসেছিলাম রুমে, তখনই তিশা আসলো। এসে আমাকে বলল, এখন তো প্রায় সুস্থ হয়ে গেছি, এখন চলেন দুজনে গিয়ে বাইরে ঘুরে আসি। আগে সুস্থ হয়ে নিন, তারপর এসব নিয়ে ভাবা যাবে। আর পঙ্গু মানুষ নিয়ে আমি ঘুরতে যাই না। কথাটা শুনে তিশার মুখটা রাগে লাল হয়ে গেল। রাগী মুখ নিয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর রুম থেকে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে দেখি সোফায় পানি দিয়ে ভিজিয়ে রেখেছে। তাই তিশাকে বললাম, এটাতে পানি ঢেলে রেখেছে কে? আমি। কেন, আপনি জানেন না আমি এখানে ঘুমাই প্রতিদিন? কিন্তু আজ থেকে খাটে ঘুমাবেন। বউ থাকতে সোফায় ঘুমানো লোকগুলো ভীতু হয়। আপনাকে আমি দেখে নিব। ওকে। আর কিছু না বলে খাটে একপাশে শুয়ে গেলাম। তিশা ফ্রেশ হয়ে এসে আমার একদম কাছে এসে শুয়ে গেল। তিশা এত কাছে শুতে দিলে রাতের বেলায় তিশা হাত পা ছুড়াছুড়ি করে। তাই তিশাকে বললাম, ওদিকে তো প্রচুর জায়গা আছে, ওদিকে যান একটু। কেন? এত জায়গা থাকতে এদিকে এসে শুয়ে আছেন, তাই আর কি। আমি আপনার বুকে থাকতে চাই, আর আপনি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন। এসব আশা বাদ দিয়ে ঘুমান। ওকে, ঘুমান। আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে রইলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম, কিন্তু ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঘুমের মধ্যে পাশ ফিরতে গিয়ে দেখি আমি নড়তে পারছি না। তাকিয়ে দেখি আমার 2 হাত খাটের 2 পাশে বাঁধা। ভালোভাবে তাকিয়ে দেখি আমার 4 হাত পা বাঁধা। তখনই তিশা ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। তিশাকে বললাম, আমাকে এভাবে বেঁধেছে কে? আমি। কি, আপনি আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? আজকে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো, তাই। এসব পাগলামি বাদ দিয়ে এগুলো খুলে দেন বলছি। চুপ, আর একটা কথা বললে মুখ চেপে মেরে ফেলবো। তিশাকে বিশ্বাস নেই, তাই আর কথা না বলে চুপ করে রইলাম। তিশা এসে আমার বুকে মাথা রেখে শুয়ে গেল। যদিও মুখে না বলছিলাম, তবে তিশা বুকে মাথা রাখায় শরীরে বিদ্যুৎ প্রবাহিত হলো। এদিকে তিশা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আমি ঘুমানোর জন্য ট্রাই করতে লাগলাম, কিন্তু ঘুম আসতেছে না। এভাবে ঘুমানো সম্ভব না। কালকে ভার্সিটিতে কাজ আছে, তাই না পেরে তিশাকে ডাক দিয়ে ঘুম ভাঙালাম। তিশা উঠে আমাকে বলল, কি হয়েছে? ডাকতে। এভাবে বেঁধে রেখেছেন তাই ঘুম আসছে না। খুলতে পারি, তবে কিছু শর্ত আছে। কি শর্ত? আর আপনি এখন থেকে আমাকে তুমি করে বলবেন, আর আমি আপনি করে বলবো, ঠিক আছে? না, এমন শর্ত আমি মানতে পারবো না। তাহলে আর কি, সারা রাত এভাবে পড়ে থাকেন। গুড নাইট। বলেই তিশা শুয়ে গেল। কি করব না পারতে রাজি হওয়ার সিদ্ধান্ত নিলাম। সারা রাত এভাবে থাকবো নাকি আর পাগলিটা নিজেই জানে না। আমি তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। তাই তিশাকে বললাম, আচ্ছা আমি রাজি। সত্যি রাজি? হুম। ওকে, খুলে দিচ্ছি বাঁধন। বলেই তিশা হাত পায়ের বাঁধনগুলো খুলে দিল। তাই একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। তারপর তিশা এসে আমাকে বলল, আমার না এখন অনেক আনন্দ লাগতেছে। ঘুমালে সবকিছু চলে যাবে। না, আপনি আমাকে এখন অনেক গল্প শোনাবেন, তাই খুশিতে ঘুম পালিয়ে গিয়েছে। এটা কিন্তু ঠিক না। ইস, স্বামী স্ত্রীর মাঝে সবই ঠিক। বলেই তিশা আমার উপর শুয়ে আমার ঠোঁটগুলোকে সে নিজের ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। আমি নির্বাক দর্শকের মতো চুপচাপ মজা নিতে লাগলাম। তারপর বাকিটা আপনাদের সবার জানা আছে। সকালে উঠে শাওয়ার নিয়ে চলে গেলাম ভার্সিটিতে। বিকালে বাসায় এসে দেখি তিশা আজকেও আগেই চলে এসেছে। ফ্রেশ হয়ে বিছানায় বসেছিলাম, তখনই তিশা এসে আমার কোলে বসে আমাকে বলল, আপনি একটা মিথ্যুক। আমি আবার কি করলাম? আপনি এতদিন বলেছেন আপনি নাকি আমাকে ভালোবাসেন না, আর আম্মু আজকে আমাকে বলেছে আপনি নাকি বিয়ের আগ থেকে আমাকে ভালোবাসতেন। মনে মনে ভাবতে লাগলাম, আম্মু 2-3 দিন পর একটা কথা বলে আর আমাকে প্যাঁচে ফেলে দেয়। তখন তিশা বলল, আমাকে এতটা কষ্ট দিয়েছেন, তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে।
কি শাস্তি? আমাকে এখন ঘুরতে নিয়ে যেতে হবে আর নদীর পাড়ে গিয়ে কোলে নিয়ে হাঁটতে হবে, তাহলে আপনাকে মাফ করতে পারবো, নয়তো না। ওকে, তুমি রেডি হয়ে নাও, শাস্তির দেনা পূরণ করে আসি। তারপর দুজনে রেডি হয়ে বাইরে ঘুরতে বের হয়ে গেলাম। তিশাকে নিয়ে অনেকক্ষণ ঘোরার পর নিয়ে গেলাম নদীর পাড়ে। তখন লোকজন বেশি একটা নেই বললেই চলে। তখন তিশা বলল, নিন, এবার কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটুন, না হলে কিন্তু শাস্তি শেষ হবে না, মনে আছে? তবে এখানে আমার একটা শর্ত আছে। অপরাধীর আবার কি শর্ত শুনি? আমি যতক্ষণ তোমাকে নিয়ে হাঁটবো আর পথ চলবো, তোমাকে তত্ত্বটা কিস করতে হবে। রাজি থাকলে বলো, না হলে আমি আর কোলে নিব না। ওকে, এই ছোট্ট রিকোয়েস্টটা রাখলাম, এবার কোলে নিন আমাকে। নিচ্ছি বলেই তিশাকে কোলে নিয়ে নিলাম। তারপর এক পা এগুতে লাগলাম আর তিশা কিস করতে লাগলো। সন্ধ্যাবেলায় নিজের কাছের মানুষটাকে কোলে নিয়ে হেঁটে চলতেছি আর সে গালে কিস করতেছে। এই অনুভূতিটাই নিয়ে যাচ্ছে আমাকে অন্য এক শহরে। আর এটার অনুভূতি লিখে বোঝানো যাবে না, হয়তো হারিয়ে যায় এক রূপকথার গল্পের মাঝে। সমাপ্ত। ধন্যবাদ, ভালো থাকবেন। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন।